হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সো আমরা পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড লেকচার। সো আজকে মিলিয়ে আমরা ক্ষুদ্রান্তের পরিপাক থেকে একটু পড়াশোনা করার চেষ্টা করব। ওকে। সো গতদিন আমরা মুখগহ্বর এবং পাকস্থলীতে পরিপাকটা কিভাবে হয় সেটা দেখার চেষ্টা করছিলাম। আজকে আমরা ক্ষুদ্রান্ত পড়ে এই পরিপাক নালীর পুরো বিষয়টা শেষ করব। এরপর আমরা গ্রন্থি পড়ে আজকের লেকচারটা শেষ করতে যাচ্ছি। ওকে। তো চলো আমরা আজকের লেকচারটা শুরু করতে পারি। তো তোমরা যারা ভাই আমার আগের লেকচার গুলো করছিলা, গত লেকচারটা যারা করছো তারা হয়তো জানো যে পরিপাকটা মেনলি মুখে শুরু হয়, সেখানে শুধু শর্করার আংশিক পরিপাক হয়, এবং পাকস্থলীতে আমিষের আংশিক পরিপাকটা হয়, তাই না? খাবারের চূড়ান্ত পরিপাক কই হবে বলো? ক্ষুদ্রান্তে হবে। ঠিক আছে। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এবং ক্ষুদ্রান্ত কোথায় শুরু হয় বলো? পাইলোরিক স্ফিংটারে শুরু হয় এবং শেষ হবে ইলিওকোলিক স্ফিংটারে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? সো আমি যদি এই জিনিসটা তোমাদের একটু নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করি, আমি যদি আগের পড়াটা তোমাদের একটু পড়ায় নিয়ে আসি। আমরা জানতাম যে পাকস্থলী বা স্টোমাক, স্টোমাক স্টোমাকটা কোথায় শুরু হয় বলো তো? অন্ননালী যেখানে শেষ হলো, ইসোফেগাস যেখানে শেষ হলো, যেটাকে আমরা কি বলতাম? কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার এখানে শুরু হয়, এবং স্টোমাকটা কোথায় শেষ হবে? আরেকটা স্ফিংটারে, তাই না, যেটাকে আমরা বলতাম পাইলোরিক স্ফিংটার। তোমাদের এটা মনে আছে কি? মনে থাকা উচিত। আচ্ছা। আর আমরা এখানে কি পড়তেছি বলতো? ক্ষুদ্রান্ত, তাই না? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। স্টোমাক যেখানে শেষ হবে ঠিক সেখানে আমাদের ক্ষুদ্রান্তটা শুরু হয়। তাহলে ক্ষুদ্রান্ত শুরু হবে হচ্ছে পাইলোরিক স্ফিংটারে। এবং ক্ষুদ্রান্ত কোথায় শেষ হবে? যেখানে বৃহদন্ত্র শুরু হয়। বৃহদন্ত্র মেনলি শুরু হবে হচ্ছে ইলিওকোলিক স্ফিংটারে। ওকে। ইলিওকোলিক স্ফিংক্টার, এটা একটু কথাগুলো আমরা একটু মাথায় রাখি, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপাতত একটু জানলেই হচ্ছে, তাই না? তো এখানে দেখো সেই কথাগুলো লেখা আছে। পাইলোরিক স্ফিংক্টারের পর থেকে শুরু হয় এবং সেটা হচ্ছে ইলিওকোলিক স্ফিংক্টারে যে শেষ হবে। দৈর্ঘ্য কত বলো? 6 থেকে 7 মিটার। আমরা পড়ছিলাম কি পুরো পরিপাক নালী দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার, তার মধ্যে 6 থেকে 7 মিটার হচ্ছে ক্ষুদ্রান্ত। ইম্পর্টেন্ট। খাদ্যের চূড়ান্ত পরিপাক এখানে হবে, আমরা অনেকবার মেনশন করছি। ক্ষুদ্রান্তের তিনটা অংশ থাকে। কি কি বলতো? ডিওডেনাম, সঠিক উচ্চারণ হচ্ছে ডুওডেনাম, হ্যাঁ, যদি আমার বাংলায় ডিওডেনামই বলে থাকি। তারপর হচ্ছে জেজুনাম, এবং লাস্টে হচ্ছে ইলিয়াম। একটা কথা মাথায় রাখবা, ইলিয়াম ILEUM এবং আইলিয়াম ILIUM দুটা কিন্তু ভিন্ন জিনিস। আইলিয়ামটা হচ্ছে আসলে একটা অস্থির অংশ, আমরা যে নিতম্বাস্তি বা হিপ বোন পড়বো চ্যাপ্টার 7-এ, সেটার অংশ হচ্ছে আইলিয়াম। সো এই দুটার মধ্যে কনফিউজড হওয়ার কোনো সুযোগ নাই। ওকে। আচ্ছা। সো আমি যদি তোমাদের এই ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়ামটা একটু দেখায় নিয়ে আসি, হ্যাঁ, এগুলো যদি আমি তোমাদের একটু দেখায় নিয়ে আসি, আমাদের আগের লেকচারে আগের ছবিতে আমরা হয়তো দেখছি, তাই না, একদম শুরুর দিকে। এই যে এখানে, তাই না? তুমি যদি এখানে একটু দেখার চেষ্টা করো, এই যে গোলাপি কালারের যে রিজনটা আমি এখানে দেখতে পারতেছি, গোলাপি কালারে শেডিং করা যে অঞ্চলটা এখানে দেখা যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে আমাদের সেই ক্ষুদ্রান্ত। সো ক্ষুদ্রান্তের প্রথম যে অংশটা দেখতে অনেকটা সি আকৃতি, তাই না? দেখতে অনেকটা সি আকৃতির এই অংশটাকে আমরা কি বলতেছি বলতো? সেই ডিওডেনাম বলতেছি। ওকে। 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়, মোটামুটি 25 মনে রাখি। এরপর হচ্ছে যে পেঁচানো অংশটা শুরু হলো, এই পেঁচানো অংশটাকে আমরা কি বলতেছি? জেজুনাম বলতেছি। ওকে। খাবারের সর্বোচ্চ পরিমাণ শোষণ কিন্তু জেজুনামে হয়। ওকে, মাথায় রাখতে হবে। এটা দৈর্ঘ্য মোটামুটি মনে করো 2.5 মিটারের মতো, হ্যাঁ, 2.5 মিটার, এরকম চিন্তা করো। এবং তারপরে শেষ অংশটাকে আমরা কি বলতেছি বলতো? শেষ অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আহ ইলিয়াম, যেটাকে আমরা কি বলবো বলো? ইলিয়াম। ইলিয়ামটা কোথায় শেষ হবে বলতো? ওই যে ইলিওকোলিক স্ফিংটারে। দেখছো নামের সাথে মিল আছে না? ইলিওকোলিক। ইলিয়ামটা শেষ হলো, তারপর সেখানে আলটিমেটলি কোলনের একটা থলে আকারের গঠন, যেটাকে আমরা সিকাম বলি, সেটা শুরু হবে। যাই হোক, তো সেই জিনিসটা আসলে এই সিকামের এই জায়গাটা এসে মিলিত হবে, তাই না? আপাতত একটু মাথায় রাখি। তাহলে একটু যদি জানতে পারি তাহলে আমাদের জন্য আমি মনে করি যে এনাফ। আবার চলে আসো হচ্ছে আমরা চলে যাই পড়ার মধ্যে। হ্যাঁ, এই যে এখানে দেখো, ডিউটেরানমকে কি বলা হচ্ছে? ক্ষুদ্রান্তের প্রথম অংশ, এবং এটা হচ্ছে অনেকটা ইউ আকৃতির বা সি আকৃতির, কিন্তু মাঝে মাঝে বইয়ে বলা হয়ে থাকে। 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। জেজুনামটা হচ্ছে প্রায় 2.5 মিটারের মতো লম্বা, এবং ইলিয়ামটা হচ্ছে ক্ষুদ্রান্তের 3/5 মানে 3/5। তাই তো? এটাকে আমরা কি বলতে পারি বলতো? 60% কিন্তু বলা যেতে পারে, তাই না? রাইট। তাহলে আমাদের পুরো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য যদি তুমি চিন্তা করো 6 মিটার হয়, তার মধ্যে থেকে তুমি
60% মানে 3.5 মিটারের মতো কিন্তু এই জেজুনামটাই। তাহলে ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ কোনটা? এই সরি, ইলিয়ামটা। হুম। তাহলে 3.5 মিটার, 3.5 মিটার বা 4 মিটারের মতো কিন্তু ইলিয়ামটাই। তাহলে মাথায় রাখবো ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় অংশ হচ্ছে ইলিয়াম, সবচেয়ে ছোট অংশ হচ্ছে ডিওডেনাম, এবং সবচেয়ে বেশি খাবারের শোষণটা কই হয়? জেজুনামে হয়। একটু কথাটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট। ওকে। এখন আমি শিওর তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই, ইলিয়াম যদি আকারে বড় হয় তাহলে সেখানে খাবারের শোষণটা বেশি হইতো, এটাই তো লজিক্যাল ছিল। আসলে কিন্তু সেরকম হয় না। কেন? কারণ খাবারের শোষণটা ডিপেন্ড করে ভিলাইয়ের উপর। বুঝতে পারছো? কোথায় কত বেশি সংখ্যক ভিলাই আছে তার উপর নির্ভর করে। তো সেই ভিলাইয়ের সংখ্যাটা হচ্ছে যে জিনোমে আমার বেশি পাওয়া যায়, ইলিয়ামে কম থাকে, যদিও ইলিয়ামটা আকারে বড় হয়, দৈর্ঘ্যে বড় হয়। কথা বুঝে গেছে? ভিলাই নিয়ে আমরা শোষণ অংশে আবার আলোচনা করব। এবার চলে আসো ভাই ক্ষুদ্রান্তের যেই হিস্টোলজিক্যাল প্রস্থচ্ছেদটা আছে। মানে ক্ষুদ্রান্তকে তুমি যদি জুম করে দেখো তাহলে তুমি এখানে কি কি দেখতে পারবা? একদম পাকস্থলীর মতোই বিষয়টা। সে পেশা মামি তোমাদের হয়তো মনে আছে, অনেকটা সেরকমই। ঠিক আছে, বাইরে কি থাকবে বলতো? পাতলা একটা সেরোসা থাকবে। অর্থাৎ তুমি যদি এই ইলিয়ামকে হাতে নাও, তুমি যদি ইলিয়ামকে হাতে নাও তাহলে তুমি যেই জিনিসটাকে ধরতে পারবা সেটা হচ্ছে সেরোসা। তার ভিতরে কি পাওয়া যাচ্ছে বলতো? পেশি স্তর পাওয়া যাচ্ছে, তাই না? এখানেও দুই রকমের পেশি স্তর থাকে। বাইরের দিকে অনুদৈর্ঘ্য পেশি স্তর থাকে, ভিতরের দিকে বৃত্তাকার পেশি স্তর থাকে। নতুন কোনো কথাই নেই। তারপর কি বলো? সে পেশা মানে সাবমিউকোসা, এখানে আমাদের কি থাকে বলতো? বিভিন্ন অ্যারিওলার টিস্যু থাকে। তারপর এখানে হচ্ছে আমাদের কিছু রক্তনালী থাকে। তারপর ধর হচ্ছে আমার, হ্যাঁ, যে রক্তনালীগুলো, তারপর কিছু স্নায়ু থাকে, এরকম বিভিন্ন স্ট্রাকচার থাকতে পারে। তারপর হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা, এটা হচ্ছে অনিচ্ছিক পেশিতে তৈরি একটা স্তর, এগুলো আমরা মোটামুটি দেখে আসি। এবং সবার ভেতরে থাকবে কি বলতো? এই যে মিউকোসা, এই যে এটা হচ্ছে আমাদের সেই মিউকোসাটা। ওকে। এবং পাকস্থলী মিউকোসে আমরা কি দেখছিলাম বলতো? গ্যাস্ট্রিক পিট থাকে এবং রোগী সেখানে থাকে। রাইট। বাট ক্ষুদ্রান্তের মিউকোসা কিন্তু এরকম আমি দেখতে পারতেছি না। ক্ষুদ্রান্তের মিউকোসা দেখা যাচ্ছে এরকম কিছু লম্বা লম্বা আঙ্গুলের মতো অভিক্ষেপ পাওয়া যায়। বুঝতে পারছো? এরকম লম্বা লম্বা আঙ্গুলের মতো অভিক্ষেপ পাওয়া যায়, এরকম লম্বা লম্বা অভিক্ষেপ। এদেরকে আমরা কি বলতেছি? এক বচনে ভিলাস, বহু বচনে ভিলাই। ইম্পর্টেন্ট। ওকে, দেখো এই কথাগুলো আমি এখানে লিখে রাখছি, নতুন করে কিছু পড়ার নাই। সাবমিউকোসাতে এই কথাগুলো আমরা পড়ছি। এই যে ভিলার কথা আমরা বললাম, ইম্পর্টেন্ট। মিউকোসাতে আর কি থাকে বলতো? গবলেট কোষ থাকে, যেখান থেকে মিউকাস ক্ষরণ হবে, এবং কিছু শোষণক্ষম কোষ থাকে। এটা নিয়ে আমরা আন্ত্রিক গ্রন্থিতে আবার আলোচনা করব। আচ্ছা, এবার আসো ক্ষুদ্রান্তের উপর তিন ধরনের রস কাজ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুখে শুধুমাত্র লালা রস কাজ করতো, হ্যাঁ, পাকস্থলীতে শুধুমাত্র গ্যাস্ট্রিক জুস বা পাচক রস কাজ করতো, কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে তিন রকমের রস কাজ করে। একটা হচ্ছে পিত্ত রস বা বাইল, অগ্নাশয় রস এবং আন্ত্রিক রস। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরো কিছু কথা আমি তোমাদের বলে দিই, এটা সামনেও আছে, যে পিত্তরস ক্ষরণকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কোলেসিস্টোকাইনিন। হ্যাঁ, কোলেসিস্টোকাইনিন এই নামে একটা হরমোন হচ্ছে পিত্তরস ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অগ্নাশয় ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মেনলি সিক্রেটিন। সিক্রেটিন, হ্যাঁ, সিক্রেটিন। এবং আন্ত্রিক রস ক্ষরণকে নিয়ন্ত্রণ করে মেনলি এন্টেরোকাইনিন। এন্টেরো মানে তুমি হচ্ছে ক্ষুদ্রান্ত বুঝবা, হ্যাঁ, অন্ত্র রিলেটেড জিনিস। এন্টেরোকাইনিন। ওকে, ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, সামনে আমি তোমাদের এই জিনিসগুলো বলে বলে দিব। হ্যাঁ। আচ্ছা, এবার আসলে যান্ত্রিক পরিপাক, নট দ্যাট ইম্পর্টেন্ট। এখানে আমরা কি পাচ্ছি? ওই যে গবলেট কোষ ছিল, তারপর এখানে কিছু ব্রুনার্স গ্রন্থি পাওয়া যায়, বিজ্ঞানে ব্রুনারের নাম থেকে আসছে। এখান থেকে কি তৈরি হয় বলতো? মিউকাস ক্ষরণ হয়। ওকে। মিউকাসের কাজ কি? পাকস্থলীতে যেই কাজ, প্রোটিওলাইটিক এনজাইম থেকে আমাদের ওই পেশির স্তরগুলাকে বা দেয়ালটাকে সুরক্ষিত রাখবে। ওকে, এরকম বিষয়টা। পিত্তরস কি করে বলতো? পরোক্ষভাবে জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়, পিএইচটাকে ব্যালেন্স করে। ওকে, এগুলা হয়তো আমরা সামনে মেনশন করব, রাইট, গ্রন্থির মধ্যে। তারপর এখানে পিত্তরসের ভিতরে পিত্ত লবণ পাওয়া যায়। ওকে। পিত্ত লবণ কি বলতো? সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোলেট, এগুলো আমি তোমাদের সামনে পড়াবো। এবং সেই পিত্ত লবণগুলো কি করে বলতো? ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদন্ত্রে খাদ্যের গতি বৃদ্ধি করে। এই জিনিসটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে আমরা মেনলি বলেছি পেরিস্টালসিস। পেরিস্টালসিস। তাহলে মাথায় রাখবো, আমাদের অন্ত্রের ভিতরে যে পেরিস্টালসিস প্রক্রিয়াটা হয়, সেটা আলটিমেটলি কে নিয়ন্ত্রণ করতেছে বলতো? সেটা আলটিমেটলি আহ নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই পিত্ত লবণগুলো। আচ্ছা, এবং এই কথাগুলো আমি অলরেডি বলছি তোমাদের, কোলেসিস্টোকাইনিনের কথাটা। এটা হচ্ছে মেনলি পিত্তথলি সংকোচন ঘটিয়ে পিত্ত রসটাকে বের করে নিয়ে আসে। ওকে। এবং পিত্ত লবণ, এখানে আমরা কি দেখতেছিলাম বলতো? পেরিস্টালসিসের ঘটনা যেটা তোমাদের বলছিলাম, পেরিস্টালসিস।
এটা ছাড়াও সে কি করতে পারে, ইমালসিফিকেশন করতে পারে বা অবদ্রবণ করতে পারে, বড় বড় ফ্যাট কণাকে ভেঙে ভেঙে ছোট ছোট ফ্যাট কণায় কনভার্ট করতে পারে। সো আমি জানি এই টপিকটা বুঝতে তোমাদের হয়তো একটু কষ্ট হইতে পারে, কেন? কারণ আমরা এখন হচ্ছে হরমোনের বিস্তারিত পড়ি নাই, আমরা এখন হচ্ছে শোষণটা পড়ি নাই, তারপরে আমরা এখন হচ্ছে পিত্তরস এই টপিকটা হয়তো পড়ি নাই, যকৃৎ পড়ি নাই। সো এই জন্য এই টপিকগুলো একটু হয়তো তোমাদের কাছে নতুন বা কঠিন লাগতে পারে। সো আমরা একটু ধৈর্য ধরে দেখবো, তাহলে পরবর্তীতে এই টপিকগুলো আবার আমাদের কাছে ইজিয়ার মনে হবে। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের গত লেকচারে বুঝাই দিছি, মিউকাস, মিউসিন, মিউকোসা কোনটা আসলে কি। সো এটা নিয়ে আমরা আর আলোচনা করতেছি না। আচ্ছা, এবার আসলে রাসায়নিক পরিপাক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এইটাই। আচ্ছা দেখো, এই যে পাকস্থলী থেকে আমাদের অম্লীয় কাইমটা আসে, এটা আমি তোমাদের বলছিলাম মুখে তৈরি হয় বোলাস, পাকস্থলীতে হয়ে সেটা হয়ে যাবে কি কাইম। এবং কাইম কিরকম হয় বলতো, অনেকটা অম্লীয় হয়। কেন অম্লীয় হয়? কারণ এখানে কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল না। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কিন্তু অনেক কম হয়, হ্যাঁ, 2.0 থেকে কিন্তু অনেক কম হয়, একটু মাথায় রাখি। আচ্ছা, এগুলো হচ্ছে আলটিমেটলি এই অম্লীয় কাইমটা কোথায় চলে আসবে, ক্ষুদ্রান্তে চলে আসবে। আচ্ছা, বুঝতে পারলাম। এখন এই যে এখান থেকে আমাদের তিনটা হরমোন রিলিজ হবে, যেটা আমি তোমাদের অলরেডি বললাম। এন্টারোকাইনিন হচ্ছে আন্ত্রিক রস নিঃসরণ করে, সিক্রেটিন অগ্ন্যাশয় রস নিঃসরণ করে, কোলিসিস্টোকাইনিন পিত্তরস নিঃসরণ করে, রাইট? আচ্ছা, এই যে এই কথাগুলো এখানে লেখা আছে। এখন এই যে তিনটা রসের কথা আমি বললাম, এই তিনটা রসের মধ্যে অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস তারাই হচ্ছে মেনলি রাসায়নিক পরিপাকের সিংহভাগটা করে থাকে। পিত্তরস কিন্তু সেরকম ভাবে রাসায়নিক পরিপাকে অংশগ্রহণ করে না, হ্যাঁ করে, কিন্তু সে এনজাইম দিয়ে অংশগ্রহণ করে না। দেখো, পিত্তরসের ভিতরে আমাদের কি থাকে, ক্ষার জাতীয় তরল পদার্থ থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো এনজাইম নাই। ঠিক আছে, কি আছে বলতো, পিত্তরসের ভিতরে পিত্ত লবণ আছে, বাট সেটা কিন্তু এনজাইম হিসেবে কাজ করে না। তাহলে বলতে পারো, ভাই আমি তো যান্ত্রিক পরিপাক করে ফেললাম, ওইখানে তো পিত্তরসের কাজটা আমরা মোটামুটি দেখছি, তাহলে রাসায়নিক পরিপাকে কিন্তু পিত্তরসের তেমন কোনো ভূমিকা নাই। তবে হ্যাঁ, পিত্তরসের যে পিত্ত লবণটা আছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট লাইপোলাইটিক এনজাইম গুলোকে সক্রিয় করার জন্য, হ্যাঁ, লিপিডের পরিপাকের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কথাগুলো তুমি একটু মাথায় রাখো। পিত্তরস আর কিভাবে হেল্প করে দেখো, পিত্তরসের ভিতরে যে বাইকার্বনেটটা থাকে, সেটা হচ্ছে অম্লীয় কাইমকে অনেকটাই প্রশমিত করে, রাইট? বাইকার্বনেটের কথা আমরা গতদিনে কিন্তু পাকস্থলীতে পড়ে আসছি, রাইট? আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আমাদের আর কিছু পড়ার দরকার নেই। এবার চলে আসো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, শর্করা পরিপাক, তারপর ধরো আমিষের পরিপাক, সেগুলো আমি একটু দেখার চেষ্টা করব। সো শর্করা পরিপাকের জন্য আলটিমেটলি আমরা অগ্ন্যাশয় রস থেকে মাত্র দুইটা এনজাইমের নাম পড়বো, এবং আন্ত্রিক রস থেকে আমরা পাঁচটা এনজাইমের নাম পড়বো। ঠিক আছে, অগ্ন্যাশয় রস থেকে আমি কোন কোন এনজাইম পাচ্ছি বলতো, এখান থেকে মেনলি পাওয়া যায় অ্যামাইলেজ এবং মল্টেস। তুমি কি এটাকে ওই মুখগহ্বরের পরিপাকের সাথে তুলনা করতে পারো না? মুখগহ্বরে কি পাচ্ছিলাম, স্যালিভারি অ্যামাইলেজ এবং মল্টেস, আর এখানে আমি কি পাচ্ছি, অ্যামাইলেজ, হুম, এটাকে আমরা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বলতে পারি, এবং মল্টেস, তাহলে মিলে মিলে পড়া যায়। তাহলে এই অ্যামাইলেজ কি করে বলতো, আমাদের বড় বড় জটিল শর্করা যে অণুগুলো ছিল, স্টার্চ বলো, হ্যাঁ, এটা উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায়। এই যে আমরা ভাত খাই, রুটি খাই, তাই না? রাইট, এখান থেকে তো মেনলি স্টার্চ পাওয়া যায়, এবং হচ্ছে গ্লাইকোজেন, বিভিন্ন প্রাণীজ উৎস থেকে কিন্তু গ্লাইকোজেন পাওয়া যেতে পারে, তাই তো? ওকে, এটা একটু আমরা মাথায় রাখি। জাস্ট আমি এখানে বানানটাকে ঠিক করি। ঠিক আছে, সো তারা কি করবে, এই স্টার্চ এবং গ্লাইকোজেনকে ভেঙে মল্টোজে কনভার্ট করবে, এটা ডাইস্যাকারাইড। সে মল্টোজের উপর কে কাজ করে, মল্টেস কনভার্ট করবে গ্লুকোজে, এই গ্লুকোজ পরবর্তীতে শোষিত হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো আন্ত্রিক রস। আমি বললাম যেটা, যে আন্ত্রিক রস আমরা কি পাই বলতো, পাঁচটা এনজাইম পাই। ঠিক আছে, তো এখানে কি কি এনজাইম পাওয়া যাবে দেখো, আমি আগে নামগুলো বলি। অ্যামাইলেজ, আইসোমল্টেস, মল্টেস, তাহলে এই তিনটাকে আমরা একসাথে পড়তে পারি না? আমরা তো অ্যামাইলেজ মল্টেস, অ্যামাইলেজ মল্টেস অনেকবার মেনশন করলামই। তো এখানে তুমি একই রকম ভাবে অ্যামাইলেজ মল্টেস পড়ো, সাথে একটা নতুন করে আইসোমল্টেস পড়ো। সাথে কি আছে, সুক্রেজ এবং ল্যাকটেস, এগুলো খুব সহজে মনে রাখা যায়। সুক্রেজ কাজ করে সুক্রোজের উপর, ল্যাকটেস কাজ করে ল্যাকটোজের উপর, তাই না? তাহলে পাঁচটা নাম মনে রাখা কিন্তু অত কঠিন কিছু না। এই যে আমাদের অ্যামাইলেজ, যেটাকে আমরা আন্ত্রিক অ্যামাইলেজ বলতে পারি, ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, সেটা কি করে, স্টার্চ এবং কিছু ডেক্সট্রিন অণুর উপর কাজ করতে পারে। হ্যাঁ, ডেক্সট্রিন হচ্ছে কিছু অলিগোস্যাকারাইড, এদেরকে আদ্র বিশ্লেষণ করে সে হচ্ছে মল্টোস, মল্টোট্রায়োজ এবং ছোট ছোট ডেক্সট্রিনে কনভার্ট করে ফেলতে পারে। আচ্ছা, আইসোমল্টেস কি করবে, আইসোমল্টোসকে আদ্র বিশ্লেষণ করে মল্টোজ এবং গ্লুকোজে রূপান্তর করবে। তার মানে আইসোমল্টোজ হচ্ছে একটা, তুমি চিন্তা করতে পারো, একটা ট্রাইস্যাকারাইড, তাই না? কারণ কারণ কি, কারণ মল্টোজ নিজে হচ্ছে একটা ডাইস্যাকারাইড, আর গ্লুকোজ নিজে হচ্ছে একটা মনোস্যাকারাইড, দুই আর একে তো তিন হয়। তাহলে এইভাবে তুমি চাইলে হিসাব করতে পারো, মনে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা।
এটা কিন্তু কোনো বিষয় না। আর মল্টেজের কাজ আমরা অলরেডি দেখছি, মল্টোজকে ভেঙে সে দুই অণু গ্লুকোজ তৈরি করবে। সুক্রেজ কি করবে? সুক্রোজকে ভেঙে সে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর করে। আমরা হচ্ছে এটা কোষ রসায়নে পড়ছিলাম যে সুক্রোজ কিভাবে তৈরি হয়। আলফা ডি গ্লুকোজের একটা অণু এবং বিটা ডি ফ্রুক্টোজের একটা অণু, এরা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজ তৈরি করে। আবার ল্যাকটেজ কি করে? ল্যাকটোজকে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে রূপান্তর করে। সো এইগুলা বুঝতে গেলে তোমাকে অবশ্যই একটু কোষ রসায়ন সম্পর্কে জানতে হবে, তাই না? সো আমি তোমাদের সাজেস্ট করব আমার কোষ রসায়ন লেকচার গুলো তোমরা আগে করে আসো, তারপর তুমি এগুলা দেখো, সহজে বুঝতে পারবা। আচ্ছা, এবার চলে আসো ভাই আমিষের পরিপাক। আমিষের পরিপাকটা মেনলি অগ্ন্যাশয় রস দিয়ে হয়ে থাকে। আন্তরিক রসের ভূমিকা এখানে খুবই সামান্য। ওকে, অগ্ন্যাশয় রস থেকে আমি এখানে 8টা এনজাইম পাবো, ঠিক আছে? 8টা এনজাইম পাবো। এই 8টা এনজাইমকে আমি তোমাদের সাজেস্ট করবো তুমি 3টা গ্রুপ আকারে পড়ো, ঠিক আছে? কোন 3টা গ্রুপ বলো তো? ট্রিপসিন, কাইমোট্রিপসিন একটা গ্রুপ, তারপর 4টা হচ্ছে আমাদের পেপটাইডেস। ওকে, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, লাস্ট হচ্ছে ইলাস্টেস কোলাজিনেস। তাহলে সহজে মনে রাখা যাবে না? 3টা গ্রুপ, হ্যাঁ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, তারপর 4টা পেপটাইডেস এবং লাস্ট হচ্ছে ইলাস্টেস কোলাজিনেস। সো এভাবে করে পড়তে পারলে আমাদের পড়াটা কিন্তু বেশ কমে যাবে। ওকে, আচ্ছা, তো আসো আমরা প্রথম গ্রুপের মধ্যে যাই। প্রথম হচ্ছে আমাদের সেই ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। এবং এখানেও কিন্তু ওই পাকস্থলীর মধ্যে যে কথাগুলো আমরা পড়ছিলাম প্রো এনজাইমের কথা, এখানেও সিমিলারই হয়। ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কোনোটাই সক্রিয় অবস্থায় খরিত হয় না, তারা দুইজনই হচ্ছে আহ নিষ্ক্রিয় প্রো এনজাইম আকারে খরিত হয়। যেমন এখানে দেখো লেখা আছে, ট্রিপসিন হচ্ছে ট্রিপসিনোজেন আকারে খরিত হবে এবং কাইমোট্রিপসিন হচ্ছে কাইমোট্রিপসিনোজেন আকারে খরিত হবে। হ্যাঁ, ট্রিপসিনোজেন দুইটাই নিষ্ক্রিয়। এটা কিভাবে সক্রিয় হয় বলতো? ট্রিপসিনোজেনটা এন্টারোকাইনেস এনজাইম দিয়ে সক্রিয় হবে এবং কাইমোট্রিপসিনোজেনটা এটা আসলে ট্রিপসিন দিয়ে সক্রিয় হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখি। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা দিকে আমি তোমাদের একটু ফোকাস আনতে চাচ্ছি। প্রথম কথাটা কি বলতো? এন্টারোকাইনেস। মাথায় রাখবো, এন্টারোকাইনেস এবং এন্টারোকাইনিন দুইটা কিন্তু সেম জিনিস না। এন্টারোকাইনেস একটা এনজাইম, নামের শেষে এজ আছে। আর এন্টারোকাইনিন একটা হরমোন। এন্টারোকাইনিন কি করে? আন্তরিক রস নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। আর এন্টারোকাইনেস হচ্ছে ট্রিপসিনোজেনকে সক্রিয় করে। ওকে, এটা একটু মাথায় রাখবো। তাহলে আমি যদি তোমাদের পুরো বিষয়টা একটু সামারি করে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, একটু যদি বিষয়টাকে একটু ইজি করে দেওয়ার চেষ্টা করি, আমরা যে সক্রিয় নিষ্ক্রিয় বিষয়টা, ঠিক আছে, সক্রিয় নিষ্ক্রিয় বিষয়টা, সেটা যদি আমি তোমাদের প্রথমে একটু বলার চেষ্টা করি। সবার প্রথমে আমি যদি টায়ালিনের কথা বলি, আমি যদি প্রথমে টায়ালিনের কথা বলি, টায়ালিনকে কে সক্রিয় করতে বলো তো? টায়ালিনকে মিলিয়ে সক্রিয় করবে হচ্ছে ক্লোরাইড। এটা আমরা সামনে মেনশন করব, এখনো বলি নাই। সক্রিয় করে সেটাকে কনভার্ট করবে স্যালাইভারি অ্যামাইলেজ। হ্যাঁ, স্যালাইভারি অ্যামাইলেজ। এর জন্য মাঝে মাঝে এখানে অত গুরুত্বপূর্ণ বা খারাপ কোনো প্রভাব এখানে নাই। এই জন্য দেখবা তোমাদের বইয়ে কিন্তু ওভাবে আলাদা করে টায়ালিন নিষ্ক্রিয় অবস্থা, স্যালাইভারি অ্যামাইলেজ সক্রিয় অবস্থা এভাবে বলে নাই, তাই না? কারণ আহ, তোমার যে অ্যামাইলোলাইটিক এনজাইম গুলো আছে ওটা অত বেশি ক্ষয়কারী ধর্ম নাই তার। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো আমরা কি পড়তেছিলাম বলছো? আমরা হচ্ছে পেপসিনোজেনের কথা পড়তেছিলাম। পেপসিনোজেন, হ্যাঁ, পেপসিনোজেন। এইটা কিসে কনভার্ট হইতো বলতো? সক্রিয় পেপসিনা কনভার্ট হইতো। কিসের প্রভাবে বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে। আবার প্রোরেনিন, প্রোরেনিনও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে সক্রিয় রেনিনে রূপান্তর হইতো। ওকে, আর এখানে আমরা কি পড়লাম বলতো? ট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন এন্টেরোকাইনেজ দিয়ে, এন্টেরোকাইনেজ দিয়ে সক্রিয় ট্রিপসিনে রূপান্তর হয়। এবং কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন এটা হচ্ছে ট্রিপসিন দিয়ে সক্রিয় হবে। ওকে, ও কিন্তু আবার এন্টেরোকাইনেজ দিয়ে সক্রিয় হয় না, এটা আমরা অনেকে ভুল করি। সো কাইমোট্রিপসিন, এইটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি এটা আমি তোমাদের ইজি করে দিতে পারলাম। এবার চলে আসো ভাই। ঠিক আছে, সক্রিয় হওয়ার কাহিনী শেষ। এবার ট্রিপসিন আসলে কি করে? সে প্রোটিওজ এবং পেপটোন, আসলে যে প্রোটিনের উপর, আমিষের উপর পেপসিনের ক্রিয়ায় যে প্রোটিওজ পেপটোন তৈরি হতো তার উপর হচ্ছে ট্রিপসিন কাজ করে। ট্রিপসিন কাজ করে সেটাকে কিসে কনভার্ট করবে? পলিপেপটাইডে। আমাদের টার্গেট কিন্তু অ্যামিনো অ্যাসিড তৈরি করা, তাই না? পলিপেপটাইড তৈরি করা না।
তার মানে এই পলিপেপটাইডকে আমাকে ব্রেকডাউন করতে হবে। তাহলে প্রোটিনের ব্রেকডাউন আমরা চারটা স্টেপ পাচ্ছি। প্রথমে তো ছিল আমিষ, আমি খাবার থেকে আমিষ গ্রহণ করলাম, সেটা পেপসিনের ক্রিয়া ভেঙে প্রোটিওস পেপটাইডে রূপান্তর হচ্ছে, সেটা আবার ট্রিপসিনের ক্রিয়া ভেঙে পলিপেপটাইডে রূপান্তর হচ্ছে। এই পলিপেপটাইডের উপর বিভিন্ন পেপটাইডেজ এনজাইম, আমরা চারটা পেপটাইডেজ এনজাইমের তোমাদের নাম বললাম, সেই চারটা পেপটাইডেজ এনজাইম এসে এই পলিপেপটাইড গুলোকে ভেঙে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করবে, তাই না? তাহলে এই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই একটু মাথায় রাখবা। এবার চলে আসো ভাই কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন কি করে? প্রোটিওস পেপটনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তর করে। তার মানে এরা হচ্ছে ভাই ভাই, নতুন কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপর আসো। হ্যাঁ, এবার চলে আসো, আমরা হচ্ছে পেপটাইডস এর মধ্যে চলে যাই, তাই না? আমরা কি বলছিলাম? চারটা পেপটাইডস এর কথা তোমাদের বলছিলাম, কার্বক্সি পেপটাইডেস, অ্যামিনো পেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। কার্বক্সি পেপটাইডস কি করবে? পলিপেপটাইড যা তৈরি হচ্ছিল ট্রিপসিন কাইমোট্রিপসিনের ক্রিয়ায়, তাকে ভেঙে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করবে। সো অ্যামিনো অ্যাসিড লিখতে পারলেই কিন্তু যথেষ্ট। অ্যামিনো পেপটাইডস সেম কাজটাই করে, অ্যামিনো অ্যাসিড তৈরি করে। ট্রাইপেপটাইডস হচ্ছে ট্রাইপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিড বানায়, এবং ডাইপেপটাইডস হচ্ছে ডাইপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিড বানায়। এগুলো মনে রাখা খুব ইজি। এবার চলে আসো ভাই লাস্টের দুইটা, সেটা কি বলতো? কোলাজিনেস এবং ইলাস্টেস। হ্যাঁ, ইলাস্টেস এবং কোলাজিনেস। কোলাজিনেস কি করবে? নিশ্চয়ই কোলাজেনের উপর কাজ করে বিভিন্ন পেপটাইড তৈরি করবে। ইলাস্টেস কি করবে? ইলাস্টিনের উপর কাজ করে বিভিন্ন পেপটাইড তৈরি করবে। রাইট? আর এটা কিন্তু যথেষ্ট ইজি। সো একটু লিখতে পারলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য এনাফ। তুমি যদি আরো বিস্তারিত লিখতে চাও তাহলে তো খুব ভালো, যেমন কোলাজেন কই পাওয়া যায়? মাছ মাংসের প্রোটিনে হচ্ছে কোলাজেনটা অনেক কমনলি পাওয়া যায়। ইলাস্টেস কই পাওয়া যায় বলতো? এটা হচ্ছে মেনলি বিভিন্ন কানেকটিভ টিস্যুতে ইলাস্টেসটা পাওয়া যায়। জাস্ট একটু মাথায় রাখবা, হ্যাঁ। আন্তরিক রসের মধ্যে শুধুমাত্র আমরা অ্যামিনো পেপটাইডেস পাবো, সে পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করবে, অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, স্নেহ পরিপাকে চলে আসো। স্নেহ পরিপাকটা কিন্তু বেশ কঠিন। কেন? কারণ আমরা বলতেছিলাম কি, স্নেহ জাতীয় পদার্থ তারা কিন্তু এনজাইমের মধ্যে অত বেশি দ্রবীভূত হয় না, কারণ এনজাইম গুলো আমরা জানি তারা হচ্ছে হাইড্রোফিলিক, তাই না? প্রোটিন দিয়ে তৈরি, পানিতে খুব সহজে দ্রবীভূত হয় প্রোটিন। কিন্তু স্নেহ জাতীয় পদার্থ কিন্তু হাইড্রোফোবিক, তারা খুব সহজে এনজাইমের সাথে কাজ করতে চাইবে না। এই জন্য প্রথমে আমাদের স্নেহকে একটু প্রসেস করে নিতে হবে। সেই প্রসেসিং এর নামটা হচ্ছে ইমালসিফিকেশন বা অবদ্রবণ। ইমালসিফিকেশন বা অবদ্রবণ, ঠিক আছে? তাহলে ইমালসিফিকেশন জিনিসটা কি? গতদিন আমি তোমাদের বলছিলাম, বড় বড় স্নেহ জাতীয় কণাকে ভেঙে ভেঙে ছোট ছোট স্নেহ জাতীয় কণায় কনভার্ট করা। ওকে, দেখো যে স্নেহ জাতীয় খাদ্যকে আমি ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তর করব, এটাই হচ্ছে ইমালসিফিকেশন। এখন এই ইমালসিফিকেশনের কাজটা কে করে? পিত্ত রস করে। কিভাবে পিত্ত রস করে? তার মধ্যে কি কি থাকে বলতো? পিত্ত লবণ থাকে না? এই পিত্ত লবণই মেনলি ইমালসিফিকেশনে কাজ করে। কে কে আছে পিত্ত লবণ বলতো? সোডিয়াম এবং পটাশিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম এবং পটাশিয়াম টরোকোলেট। হ্যাঁ, নামগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। মাথায় না থাকলে শুধুমাত্র পিত্ত লবণে লিখে দিবা, কোনো সমস্যা নাই। এবার চলে আসো ভাই, এখান থেকে আমি কি কি এনজাইম পাবো? তাহলে আমি অবদ্রবণ করে ছোট ছোট ফ্যাট কণায় রূপান্তর করলাম, একে আমি এখন খুব সহজে হচ্ছে এনজাইম দিয়ে কাজ করাইতে পারবো। ওকে, ঠিক আছে। এরপর দেখো, এর উপর আমাদের তিনটা তিনটা করে মোট 6টা লাইপোলাইটিক এনজাইম এর উপর ক্রিয়া করবে। হ্যাঁ, তিনটা আসে অগ্নাশয় থেকে এবং বাকি তিনটা আসবে হচ্ছে আন্ত্রিক রস থেকে। তো অগ্নাশয় থেকে কি কি এনজাইম আসে আমি একটু দেখি। প্রথম হচ্ছে লাইপেস, ফসফোলাইপেস এবং কোলেস্টেরল এস্টারেস। নাম থেকেই বোঝা যাচ্ছে ভাই, লাইপেজ তো লিপিডের উপর কাজ করবে, তাহলে স্নেহকণা তাকে ভেঙে আমি কি করবো বলতো? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করব। রাইট? ফসফোলাইপেজ কার উপর কাজ করবে? ফসফোলিপিডের উপর কাজ করবে। রাইট? তাকে ভেঙে আমি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তো বানাবো। আর এখানে ফসফো মানে কি? নিশ্চয়ই কি আছে বলতো? ফসফরিক অ্যাসিডটা আছে না? ফসফরিক অ্যাসিড আছে, তার মানে এখানে আমি ফসফরিক অ্যাসিডটাও পাবো। কোলেস্টেরল এস্টারেস কার উপর কাজ করবে? নিশ্চয়ই কোলেস্টেরল এস্টারের উপর কাজ করবে। তাকে ভেঙে আমি কি পাবো বলতো? ফ্যাটি অ্যাসিড পাবো, এবং ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারীভূত অবস্থায় কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলটাকে আমি এখানে পেয়ে যাব। ইজ ইট ক্লিয়ার? তো নামগুলো মনে রাখতে পারলে আসলে বিক্রিয়া পারা যায়। এখানে আমরা একটু ভুল ট্যাকটিক ফলো করি, আমরা অনেকে হচ্ছে বিক্রিয়া মুখস্থ করি, বাট না, আমি তোমাদের বলবো তুমি শুধুমাত্র নামগুলো মুখস্থ করবা। ওকে, বিক্রিয়া নিজের মতো করে এদিক সেদিক করে লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। টিচাররা মেনলি নামগুলো দেখতে চাইবে। আন্ত্রিক রসে আমি কি পাচ্ছিলাম? তিনটা এনজাইম পাচ্ছিলাম বলতো। এখানে কি কি পাওয়া যায় বলো? লাইপেস, মনোগ্লিসারাইডেস এবং লেসিথিনেস। তো আমাদের আন্ত্রিক লাইপেসটা কি করে? স্নেহ কণাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বানাইতে পারে না, বরঞ্চ সে ফ্যাটি অ্যাসিডের দুইটা অণুকে আলাদা করতে পারে এবং মনোগ্লিসারাইড তৈরি করতে পারে। তো তোমরা কি স্নেহ কণার আহ, জিনিসটাকে তোমরা পড়ছিলা কোষ রসায়ন থেকে? আমরা দেখছিলাম স্নেহ কণার ভিতরে কি থাকে? ট্রাইগ্লিসারাইড থাকে, তাই না? কি থাকে বলতো? এখানে আমরা ট্রাইগ্লিসারাইড পাই। ট্রাইগ্লিসারাইড।
এখন তোমাদের কি মনে আছে এই ট্রাইগ্লিসারাইডটা আসলে কিরকম হয়? তিনটা ফ্যাটি অ্যাসিড এবং একটা গ্লিসারল অণু। আমি এখানে সংক্ষেপে দেখাই। এখানে তিনটা ফ্যাটি অ্যাসিডের চেইন থাকবে লম্বা লম্বা, এবং একটা থাকবে গ্লিসারল অণু। সো আমাদের যে প্যানক্রিয়াটিক লাইপেসটা ছিল, সেটা কিন্তু খুব সহজেই এই মাঝখানের বন্ধনগুলোকে, হ্যাঁ, সেই প্যানক্রিয়াটিক লাইপেস গুলো খুব সহজেই মাঝখানে মাঝখানে বন্ধনগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিডকে আলাদা করে ফেলে, এবং আহ, আমাদের গ্লিসারলটাকে আলাদা করে ফেলতে পারে। ঠিক আছে? বাট আন্ত্রিক লাইপেসটা কিন্তু এই কাজটা করতে পারে না। আন্ত্রিক লাইপেস কি করতে পারে না বলতো? সবগুলাকে ভাঙতে পারে না, সে শুধুমাত্র দুইটা বন্ধনকে এরকম ভাঙতে পারে। বুঝতে পারছো? তাহলে দুইটা ফ্যাটি অ্যাসিড আলাদা হয়ে যাবে, এবং একটা ফ্যাটি অ্যাসিড কিন্তু এখনো সেই গ্লিসারল অণুর সাথে যুক্ত হয়ে থাকবে, তাই না? তাহলে একটা ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারলের নাম কি হয়ে যাবে বলো? মনোগ্লিসারাইড। ওকে? তাহলে এখানে কিন্তু, হ্যাঁ, আন্তরিক লাইপেজ থেকে আমরা কোনো গ্লিসারল পাবো না, সেই গ্লিসারলের সাথে একটা ফ্যাটি অ্যাসিড অণু স্থিরীভূত অবস্থায় থাকবে। আমার কথা কি বোঝা গেছে? এই মনোগ্লিসারাইড থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের অণুগুলোকে সেপারেট করার কাজ কে করবে বলো? মনোগ্লিসারাইডেস। ঠিক আছে? দেখছো, মনোগ্লিসারাইডকে সে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তর করে ফেলবে। বোঝা গেল? সো আমি একটু টাইম নিয়ে তোমাদের জিনিসটা এক্সপ্লেন করলাম, যাতে আমাদের একটু, হ্যাঁ, জিনিসটা যাতে আমরা বুঝতে পারি। লাস্টে কি আছে বলো? লেসিথিনেস। লেসিথিনেস কি করবে? লেসিথিনকে ভাঙবে। লেসিথিন হচ্ছে একটা জটিল ফসফোলিপিড। ওকে? একটা জটিল ফসফোলিপিড, রাইট? এটাকে ভাঙলে আমি কি পাবো বলো তো? ফসফোলিপিড ভাঙলে যেমন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, এখানেও তাই পাওয়া যাবে। জাস্ট এক্সট্রা করে আমি কোলিন নামে একটা অণু পাবো। ঠিক আছে? এটা একটু মাথায় রাখি। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তুমি দেখো আন্তরিক গ্রন্থির, মানে আন্তরিক গ্রন্থির যে ক্ষরণ, আন্তরিক রস যাকে বলি, সেখানে আমরা নিউক্লিয়েডেস পাই, নিউক্লিওটাইডেস পাই এবং নিউক্লিওসাইডেস পাই। এগুলো নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে সহায়তা করে। ওকে, সো এই ছিল আমাদের পরিপাক নালীর মধ্যে যা যা হচ্ছে সবকিছু বিস্তারিত। আমাদের রাসায়নিক পরিপাক গুলো ভালো করে অবশ্যই পড়তে হবে। চলে আসো ভাই গ্রন্থির ভিতরে। আমরা কি পড়ছিলাম? পরিপাক ক্রিয়ার জন্য যে এনজাইম গুলো দরকার, সেগুলো মেনলি 5 ধরনের গ্রন্থি থেকে আসে। না, এই যে দেখো, 5 ধরনের গ্রন্থি থেকে আসে। আর পরিপাক গ্রন্থির ব্যাখ্যা কিন্তু আমরা মোটামুটি পড়ছি, তাই না? যে বিভিন্ন রস যেখান থেকে খরিত হয় সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। আমি আর আলাদা করে সেগুলা বললাম না। চলে আসো ভাই গ্রন্থির বর্ণনায়। 5 ধরনের গ্রন্থি কি কি আছে? লালা গ্রন্থি, যকৃৎ বা লিভার, অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। এই 5টায় আমরা আজকে একটু বিস্তারিত করার চেষ্টা করব। ওকে? ঠিক আছে, তো এর মধ্যে তুমি চিন্তা করতে পারো যে যকৃৎ এবং অগ্ন্যাশয়, হুম, যকৃৎ এবং অগ্ন্যাশয় তারা হচ্ছে সেপারেট অঙ্গ। বুঝছো? সেপারেট অঙ্গ। বাকিগুলো হচ্ছে আসলে এক একটা কোষের পুঞ্জ আকারে থাকে। ওকে, তুমি এখানে দেখতে হয়তো পারতেছো, এই যে এখানে যে বড় আকারের, হ্যাঁ, ব্রাউন কালার যেটা আমি দেখতেছি, এটা হচ্ছে সেই যকৃৎ, এবং এখানে ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই অগ্ন্যাশয়। ওকে, এটা মাথায় রাখি। চলে আসো ভাই আমরা পরিপাক গ্রন্থির মধ্যে চলে যাই। প্রথমে আছে কি বলতো? প্রথমে আছে হচ্ছে লালা গ্রন্থি। ওকে, সো লালা গ্রন্থি নিয়ে সামান্য একটা ইন্ট্রোডাকশন আমরা মুখগহ্বরে পরিপাকের সময় কিন্তু পড়ে ফেলছি, রাইট? 3 জোড়া লালা গ্রন্থি পাওয়া যায়। মনে আছে কি এই কথাগুলো? আশা করি মনে আছে। আচ্ছা, সো দেখো লালা গ্রন্থির ভিতরে কি থাকে? সেরাস কোষ থাকে এবং মিউকাস কোষ থাকে। মিউকাস কোষ থেকে মেনলি মিউকাস জাতীয় পদার্থ, ওই যে পিচ্ছিল পদার্থ বের হয়, এবং সেরাস কোষ থেকে বিভিন্ন এনজাইম রিলিজ হয়, তাই না? টায়ালিন এবং মল্টেজ এনজাইম। আচ্ছা, তারপর এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা আছে। এখানে কি প্রতিটা থলি থেকে, যেহেতু এগুলো হচ্ছে আসলে থলি নিয়ে গঠিত, সেই প্রত্যেকটা থলি থেকে একটা করে নালী বের হয়ে সেটা হচ্ছে তার নির্দিষ্ট জায়গায় রসটাকে সরবরাহ করবে। তো যারা হচ্ছে নালীর মাধ্যমে রস সরবরাহ করে, তারা কি হয়ে যায় বলতো? সনাল গ্রন্থি হয়ে যায়। তাহলে লালা গ্রন্থি হচ্ছে একটা সনাল গ্রন্থি। এবং সনাল গ্রন্থিগুলো অবশ্যই অবশ্যই কি হবে বলো? এটা অবশ্যই হবে হচ্ছে বহিঃখরা গ্রন্থি। হ্যাঁ, বহিঃখরা গ্রন্থি, একটু কথাটা মাথায় রাখবা। বই খরা গ্রন্থি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা গ্রন্থি হয়তো ক্লাসিফিকেশনটা পড়ছি, 3 রকমের হয়। বহিঃখরা গ্রন্থি যারা নালীর মাধ্যমে রস সরবরাহ করে, অন্তঃখরা গ্রন্থি যারা নালী ছাড়া রসটাকে সরবরাহ করে, এবং মিশ্র গ্রন্থি যাদের মধ্যে বহিঃখরা অন্তঃখরা দুইটা প্রপার্টিজই আছে। তাহলে লালা গ্রন্থি কিসের মধ্যে পড়লো বলো? বহিঃখরা গ্রন্থির মধ্যে পড়লো, একটু মাথায় রাখো। কতগুলা লালা গ্রন্থি আছে অলরেডি আমরা পড়ছি? 3 জোড়া। কি কি সেই 3 জোড়া? এক জোড়া প্যারোটিড, এক জোড়া সাবম্যান্ডিবুলার, এবং আরেক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। কোনটা কোথায় আছে সেটাও কিন্তু জানা ইম্পর্টেন্ট। দেখো, প্যারোটিড গ্রন্থি এটা হচ্ছে 3 জোড়ার মধ্যে সবচেয়ে বড়।
ওকে, মাথায় রাখতে হবে কোথায় অবস্থান করে, কানের নিচে অবস্থান করে। তুমি যদি এখানে ছবিটা দেখার চেষ্টা করো, আমি দেখতে পারতেছি কানের নিচে এরকম ভাবে চৌকোনো হচ্ছে এই প্যারোটিড গ্রন্থি, দুই কানের নিচে। তোমরা হয়তো প্যারোটাইটিস কথাটার নাম শুনছো, তাই না? প্যারোটাইটিস, রাইট? প্যারোটাইটিস হয়তো তোমরা কথাটা শুনছো। ইএনটি হসপিটালে গেলে এরকম কমনলি পেশেন্ট পাওয়া যায়, তাদের কানের নিচে জায়গাটা ফুলে যায়, তাই না? কারণ কি, প্যারোটিড গ্রন্থি সেখানে প্রদাহ পাওয়া যায়। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসো হচ্ছে কি বলা হয়েছে দেখো, যে এখানে হচ্ছে যে নালী বের হয়ে কোথায় সেটা ওপেন করবে, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে। তাহলে আমাদের যে ঊর্ধ্বমোলার বলতে কি বোঝায় বলো, ঊর্ধ্ব চোয়ালের যে মোলার দাঁতগুলো আছে, আমরা শিখছিলাম কি তিনটা হচ্ছে মোলার দাঁত থাকে, দুইটা সব অর্ধ চোয়ালে, তাই না? ওই তিনটার মধ্যে সেকেন্ড মোলার দাঁতের সামনে এসে এই প্যারোটিড গ্রন্থি তার নালীটাকে উন্মুক্ত করবে। তুমি যদি এখানে নালীটা দেখো, যে সবুজ কালার যে রিজনটা এখানে দেখানো হচ্ছে, এই নালীটা এসে কি করবে বলতো, দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের সামনে এসে উন্মুক্ত হবে। ওকে, সেখানে এসে সে লালা রসটাকে ক্ষরণ করবে। আচ্ছা, ঠিক আছে। সাব ম্যান্ডিবুলার, সাব মানে নিচে, রাইট? সাব মানে নিচে, আর ম্যান্ডিবুলার মানে কি, ম্যান্ডিবল অস্থির কথা বলা হচ্ছে। আমাদের নিচের চোয়ালটা যে অস্থিটা তৈরি করে সেটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, এই সরি, সেটা হচ্ছে ম্যান্ডিবল। তার ম্যান্ডিবুলার নিচে যে আছে সে হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। তুমি এখানে হয়তো দেখতেও পারতেছো, এখানে দেখাও যাচ্ছে এই যে ম্যান্ডিবুলার নিচে যে গ্রন্থিটা আছে, এটা হচ্ছে সেই সাব ম্যান্ডিবুলার। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এবার সাথে সাথে বলে ফেলি সাবলিঙ্গুয়াল কয়েছে। লিঙ্গুয়া মানে জিহ্বা। ওকে, লিঙ্গুয়া মানে জিহ্বা, তাহলে জিহ্বার নিচে যে আছে, এই দেখো এই যে জিহ্বা, এই জিহ্বার নিচে যে আছে সে হচ্ছে আমাদের সেই সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ওকে, দুইটা খুব কাছাকাছি থাকে, যদিও বইয়ে ছবিতে অনেক বড় করে দেখাইছে, এগুলো কিন্তু অত বড় হয় না, ছোট ছোট হয়। এবং তারাও কিন্তু নালীর মাধ্যমে তাদের রসটাকে কোথায় উন্মুক্ত করে বলতো, জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত করে। ফ্রেনুলাম আবার কোন জিনিসটা, তুমি যদি জিহ্বাটাকে উল্টাও তাহলে মাঝখানে যে অংশটা দেখতে পারবা, কানেকটিভ টিস্যুটা, সেটাই হচ্ছে ফ্রেনুলাম। যেমন দেখো, মাঝখানে মাঝখানে যে জায়গাটা, তাই না? অর্থাৎ যেটা দিয়ে টাং বা জিহ্বাটা নিচে যুক্ত আছে, সেটা, সেখানে এসে আমাদের সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল তাদের রসটাকে ছড়ায় দেয়, রাইট? এখানে একটু মাথায় রাখতে হবে, রাইট? এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখো। আচ্ছা, তো এইসব গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে বলতো? রসক্ষরণ হবে। তাকে আমি কি বলি, নিশ্চয়ই লালারস বলি না? অবশ্যই লালারস বলি। তো এই লালারসের বিভিন্ন প্রপার্টিজ গুলা, বৈশিষ্ট্যগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করি। অনেক কিছু আমরা পড়ে ফেলছি, যেমন দৈনিক কি পরিমাণ ক্ষরণ হয়, 1200 থেকে 1500 মিলিলিটার, পিএইচ কত হয়, 6.2 থেকে 7.4, মানে অনেকটা হচ্ছে অম্লীয় দিকে আছে, তাই না? আচ্ছা, উপাদানের মধ্যে আমাদের এত উপাদান পড়ার কোনো প্রয়োজন নাই। তোমরা কি জৈব অজৈব পার্থক্য ধরতে পারো না? অজৈব কারা, তুমি যদি পিরিয়ডিক টেবিলে যাও, পর্যায় সারণীতে যাও, যাদের কথা পর্যায় সারণীতে তুমি পাবা তারা হচ্ছে অজৈব। যেমন সোডিয়াম তুমি পাবা, ক্লোরাইড মানে ক্লোরিন তুমি পাবা, তাই না? ফসফেট মানে ফসফরাস অক্সিজেন তুমি তো পাবাই, তারা হচ্ছে অজৈব। আর জৈব কারা, যেখানে যাদেরকে তুমি পর্যায় সারণী থেকে পাবা না। ঠিক আছে, তুমি কি পর্যায় সারণীতে খুঁজে টাইলিন পাবা, লাইপেস পাইবা পাবা? না, তাই না? এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো আমি এইভাবে মনে রাখতাম জিনিসটা, এই জন্য আমি আলাদা করে কোনো এক্সাম্পল এখান থেকে পড়তাম না। ওকে, আমিও তোমাদের সাজেস্ট করবো এভাবে করে তোমরা চাইলে পড়তে পারো। লালার কাজ একবার রিডিং পড়লেই হবে, মাঝে মাঝে পরীক্ষা রিটেনে দিয়ে দেয়। আচ্ছা, খেয়াল করে দেখো, লালার মধ্যে বেশিরভাগ কি কি থাকে বলতো? পানি থাকে না, 95%-এর মতো, তাই না? 95.5 থেকে 99.5 এই পরিমাণ পানি থাকে। এই পানিটা হচ্ছে স্বাদ অনুভূতকরণের হেল্প করে, স্বাদকোরক গুলোকে সেটা আর্দ্র অবস্থায় রাখে, যার ফলে স্বাদকোরক গুলো ঠিকভাবে কাজ করতে পারে। এবং পানি হচ্ছে অনেকটা দ্রাবক হিসেবে কাজ করে, হ্যাঁ, খাবারগুলোকে মিশায় ফেলতে পারে, হ্যাঁ, দ্রবীভূত করতে পারে, যার কারণে আমাদের খাবার চিবানো এবং গিলতে সহায়তা হয়। ঠিক আছে, আচ্ছা, খাদ্যের যান্ত্রিক পরিপাকে সে মেনলি সহায়তা করতেছে। আচ্ছা, এই যে দেখো, সাতকুড়িগুলো আসলে শুকনো খাবারে প্রভাবিত হয় না, এই জন্য লালা কি করে বলতো, সাতকুড়িগুলোকে ভিজায় দেয়, খাবারগুলোকে ভিজায় দেয়, যাতে স্বাদ উপলব্ধি হয়। এটা আমরা পড়লাম অলরেডি। মুখ সিক্ত থাকায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, এটা কিন্তু আমরা অলরেডি জানি, রাইট? আচ্ছা, তো এখানে আমি একটু ঠিক করে নিই। তারপর দেখো, এখানে আরেকটা কথা বলা আছে কি, মাঝে মাঝে কি হয় আমাদের, লালাক্ষরণটা কমে যায়, মুখ শুকায় যায়। হ্যাঁ, আমরা যদি কখনো ভয় পাই কিছু দেখে, বা আমরা যদি কোনো সময় এক্সাইটেড থাকি, তাই না? যেমন বাংলাদেশে খেলা চলতেছে, লাস্ট ওভারে 6 রান লাগে, তখন আমরা খুব উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করব না, এক্সাইটমেন্টে, তখন কিন্তু দেখা যাবে যে গলা শুকায় গেছে, তাই না? তো ওই অবস্থাকে আমরা কি বলি, জেরোস্টোমিয়া বলি। জেরোস্টোমিয়া, স্টোমিয়া মানে মুখ, আর জেরো মানে শুকনা। জেরো মানে কি বলতো, শুকনা। অর্থাৎ যে রোগের কারণে মুখটা শুকায় যায়, লালাক্ষরণ কমে যায়। ইম্পর্টেন্ট।
আচ্ছা, এখান থেকে যে মিউসিন পাচ্ছি, আমরা বলতেছিলাম না মিউকাস কোষ, সেখান থেকে মিউকাস ক্ষরণ হয়, সেখানে নিশ্চয়ই মিউসিন নামে একটা গ্লাইকোপ্রোটিন পাওয়া যাবে। এটা খাবারকে পিচ্ছিল করে গিলতে সহায়তা করবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, এগুলো আমরা অলরেডি পড়ছি। এটা এখানে হচ্ছে বাফার, হ্যাঁ, প্রশমন করার কাজে এটা সহায়তা করবে। কিছু বাইকার্বনেট এখানে পাওয়া যায়। এবং ক্লোরাইডের কথা আমরা অলরেডি পড়ছি, সেটা হচ্ছে স্যালাইভারি অ্যামিলেজ কে সক্রিয় করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাকের বিষয়টা অলরেডি আমরা পড়ছি। বাইকার্বনেটটা কি করে, পিএইচটাকে ব্যালেন্স রাখতে খুব সহায়তা করে। যাই হোক, এগুলো আমরা মোটামুটি মেনশন করে ফেলছি। আচ্ছা, তারপর দেখো দাঁতের এনামেলের ক্ষয় রোধ সে, মানে ক্ষয়কে সে রোধ করে। আচ্ছা, তারপর দেখো লালার মধ্যে কি আছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, মানে সে হচ্ছে বিভিন্ন জীবাণুকে আক্রমণ করে তাকে নষ্ট করতে পারে। কেন, কিভাবে? কারণ তার মধ্যে লাইসোজাইম নামে একটা হাইড্রোলাইটিক এনজাইম থাকতে পারে। ঠিক আছে, লাইসোজাইম এনজাইম গুলো কি করবে, ওই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে নষ্ট করে ফেলতে পারে। ওকে, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি এই কথাগুলো পড়লেই আমাদের লালার কাজগুলো শেষ। এরপর চলে আসো আমাদের পরীক্ষার জন্য ভিভিআই, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যকৃৎ। হুম, যকৃৎ খুবই ইম্পর্টেন্ট, যকৃতের কাজগুলা স্পেশালি। যকৃৎ কোথায় আছে বলতো? মেনলি আমাদের ডায়াফ্রাম, মধ্যচ্ছদা যে জায়গাটা আছে না, যে পেশিটা আছে, যেটা বক্ষ গহ্বরকে উদর গহ্বর থেকে আলাদা করে রাখছে, সেই ডায়াফ্রামের ঠিক নিচেই ডান দিকে আমি এই যকৃৎকে খুঁজে পাবো। ঠিক আছে, ডায়াফ্রামের ঠিক নিচে ডান দিকে আমি যকৃৎটাকে খুঁজে পাবো। ওকে, দেখো এখানে লেখা আছে যে ডান দিকে বেশিরভাগ জায়গাটা জুড়ে সেটা আছে। এবং এটাকে জায়গা করে দেওয়ার জন্য আমাদের আহ ডান দিকের যে কিডনিটা আছে, সে ডান দিকের কিডনিটা কিছুটা নিচের দিকে চলে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? বাম দিকে কিডনিটা একটু উপরে থাকে, ডান দিকেটা একটু নিচে থাকে। কেন এরকম হচ্ছে? কারণ ডান দিকের কিডনির উপরে কিন্তু যকৃৎ অবস্থান করে। ওকে, সো কিডনি গুলা কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে নাই, উচ্চ নিচে আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এইগুলা গেল। এবং এটা একই সাথে একটা বইখরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে। তা মনে রাখবো, যকৃৎ, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এরা সবাই কিন্তু মিশ্র গ্রন্থি। কিভাবে বইখরা এবং অন্তঃখরা সেগুলো আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, এখান থেকে এনজাইমও যেমন রিলিজ হবে, নালীর মাধ্যমে পরিবাহিত হবে, হরমোনও কিন্তু এখান থেকে ক্ষরিত হয়। যকৃৎ মানবদেহের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি। গুরুত্বপূর্ণ গ্রন্থির মধ্যে মধ্যে মাথায় রাখবা, সবচেয়ে বড় হচ্ছে যকৃৎ এবং সবচেয়ে ছোট হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওকে, আচ্ছা, ওজন দেখো 1.4 থেকে 1.8 কেজি হয় পুরুষদের, এবং 1.2 থেকে 1.4 কেজি হয় নারীদের। ওকে, জাস্ট একটু মাথায় রাখবা। এবং এখানে হচ্ছে চারটা অসম্পূর্ণ খণ্ডক পাওয়া যেতে পারে। চারটা অসম্পূর্ণ খণ্ডক এখানে পাওয়া যেতে পারে। এখন এখানে কেন আমি অসম্পূর্ণ বললাম সেটা বোঝার আগে আমাদের একটু মাথায় রাখতে হবে, যকৃতের বাইরে, যকৃতের বাইরে একটা কানেকটিভ টিস্যুর পর্দা থাকে। একটা আবরণ থাকে। সেই আবরণটাকে আমরা কি বলি? গ্লিসন্স ক্যাপসুল বা গ্লিসন ক্যাপসুল আমরা বলতে পারি। এবং সেই গ্লিসন ক্যাপসুলের কিছু প্রবৃদ্ধি গুলো আলটিমেটলি যকৃতের ভিতরে প্রবেশ করে করে তাকে হচ্ছে কিছু ইনকমপ্লিট সেগমেন্টে ভাগ করে, কিছু অসম্পূর্ণ খণ্ডকে ভাগ করে। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে কি বলছে। খণ্ডগুলো হচ্ছে কিছু তন্তু সমৃদ্ধ ক্যাপসুল দিয়ে আবৃত থাকে, যে ক্যাপসুলগুলো আসলে গ্লিসন ক্যাপসুলের অংশ। ওকে, এবং এই চারটা খণ্ড কে কে বলতো? ডান খণ্ডক, বাম খণ্ডক, কোয়াড্রেট এবং কর্ডেট খণ্ডক। ওকে, সামনে থেকে দেখলে শুধুমাত্র আমরা ডান খণ্ডক এবং বাম খণ্ডকে দেখতে পারবো, কারণ কোয়াড্রেট এবং কর্ডেট খণ্ড বেশ ছোট ছোট হয়, পিছন থেকে দেখলে সেটা বোঝা যায়। এই চারটার মধ্যে সবচেয়ে বড় কে বলতো? ডান দিকের খণ্ডকটা। ডান দিকের খণ্ডকটা এই চারটার মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা, যকৃতের নিচে কি থাকবে বলতো? পিত্তথলি থাকবে, তাই না? যকৃতের নিচে এই যে হলুদ কালার যে অংশটা আমি দেখতে পারতেছি, এটা হচ্ছে সেই পিত্তথলি। পিত্তথলির ভিতরে সাময়িক সময় পিত্তরস জমা থাকে। অবশ্য একটা কথা মাথায় রাখবা, পিত্তরস তৈরি হবে যকৃতে, কিন্তু জমা থাকবে পিত্তথলিতে। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই কিভাবে সেটা তাহলে পিত্তথলিতে পৌঁছায়? একটা জায়গায় তৈরি হয়ে আরেকটা জায়গায় যাবে, তাহলে একটা রাস্তা দরকার। সেই রাস্তাগুলো এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। সো তোমাদের বই আবার ছবিটা দেওয়া নাই, সো আমি তোমাদের সহজে বোঝানোর জন্য আবার ছবিটা নিছি অনলাইন থেকে। খেয়াল করে দেখো, আমাদের মেনলি পিত্তরস তৈরি করার কাজ এই ডান খণ্ড এবং বাম খণ্ডই করে থাকে। ডান খণ্ড থেকে আসা হচ্ছে ডান যকৃৎ নালী, বাম খণ্ড থেকে আসা হচ্ছে বাম যকৃৎ নালী। এবং দুইটা যকৃৎ নালী মিলে তৈরি করেছে অভিন্ন যকৃৎ নালী। হ্যাঁ, অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী থেকে একটা শাখা তৈরি হয়, যেটাকে আমরা সিস্টিক নালী বলি। এই সিস্টিক নালী হচ্ছে আলটিমেটলি কি করবে? পিত্তরসকে পিত্তথলির মধ্যে নিয়ে যাবে। ওকে, যখনই কোলিসিস্টোকাইনিনটা হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে ক্ষরণ হয়, সেটা এসে এই গল ব্লাডার বা পিত্তথলিকে এসে সংকোচন করবে। সংকোচন করলে এখান থেকে আলটিমেটলি পিত্তরসটা বের হয়ে সেটা কোথায় চলে যায়? নিচের দিকে চলে আসে।
ওকে, তার মানে তুমি বলতে পারো অভিন্ন যকৃৎ নালী সেটা সিস্টিক নালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী তৈরি করে। এই যে নিচে যে অংশটা, আমি যদি এখন তোমাকে রেড কালার দিয়ে মার্কিং করে দিই, নিচের এই অংশটা হচ্ছে অভিন্ন পিত্তনালী, ঠিক আছে? ওকে, তাহলে অভিন্ন যকৃৎ নালী প্লাস সিস্টিক নালী মিলে তৈরি করলো কি অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী আলটিমেটলি কই আসে বলতো? ডিওডেনামে আসে। যদি এখানে আসলে ছবিটা একটু ভুল দেওয়া, এটা কোথায় এসে ওপেন করবে বলতো? ডুওডেনাম এসে ওপেন করবে। ঠিক আছে, এটা একটু তুমি মাথায় রাখবা, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা আছে, এটা হচ্ছে আসলে যে অভিন্ন পিত্তনালী, যেটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার, এটা হচ্ছে একটা উঁচু জায়গা যার মাঝখানে একটা ছিদ্রপথ থাকে, সেটার মাধ্যমে সে ডিওডেনামে উন্মুক্ত হয়। ওকে, এটা একটু তুমি মাথায় রাখো। ঠিক আছে, এবং ডিওডেনামে এই যে অ্যাম্পুল অফ ভ্যাটার, এখানে আরেকটা নালী এসে উন্মুক্ত হবে যার নাম হচ্ছে অগ্ন্যাশয় নালী বা উইরসাং নালী। আমরা একটু পরে সেটা দেখবো, আপাতত একটু জাস্ট মাথায় রাখো। এবার চলে আসো ভাই যকৃতের আণুবীক্ষণিক গঠন হিস্টোলজিটা। তুমি যদি যকৃতকে কাটতে তুমি মাঝখানে কি দেখতে পারবা? যকৃতের এরকম বেশ কিছু আমরা যকৃৎ লোবিউল পাবো, হেপাটিক লোবিউল। ওকে, বেশ কিছু খন্ড খন্ড পাবো। প্রত্যেকটা লোবিউলের মাঝখানে কি থাকবে? এরকম একটা ফাঁকা লম্বা গহ্বর থাকবে, যেটাকে আমরা সেন্ট্রাল ক্যানাল বা কেন্দ্রীয় শিরা বলি। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই কেন্দ্রীয় শিরার আশেপাশে কিছু ছোট ছোট কোষ পাওয়া যাবে। এই যে আমি এখানে বেশ কিছু কোষ দেখতে পাচ্ছি গোলাপি রঙে, এগুলাকে আমরা কি বলতেছি? হেপাটোসাইট বা যকৃৎ কোষ। ওকে, এবং যকৃৎ কোষের মাঝখানে মাঝখানে যে ফাঁকা স্পেস গুলো আছে, তুমি এখানে সাদা কালার যে রিজন গুলো ভিতরে দেখতে পারতেছো, এই ফাঁকা স্পেস গুলোকে আমরা কি বলি? সাইনোসয়েড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইনোসয়েডের মেনশন তোমরা কয়েকবার তোমাদের সিলেবাসে পাবা, তাই না? তোমরা ম্যালেরিয়া যখন পড়তে যাবা সেখানেও সাইনোসয়েড পাবা। ওকে, তারপর এখানে হচ্ছে একটা কাফ্ফার কোষের কথা বলা আছে। এটা হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজ কোষ, তাই না? যকৃৎকে সুরক্ষা দেয়। এটা কিন্তু সাইনোসয়েডে অবস্থান করে। ঠিক আছে, এই যে দেখো এখানে বলা আছে সাইনোসয়েড গুলো, সাইনোসয়েডের মধ্যে কাফ্ফার কোষ অবস্থান করে, যেটা হচ্ছে আসলে বিভিন্ন বহিরাগত কণাকে গলাধঃকরণ করে। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? তো এগুলা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমাদের আর কিছু দরকার নেই। এবার চলো সবাই যকৃতের কাজ। আমরা কি বলতেছিলাম? যকৃৎ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, তাই না? কেন? কারণ আমাদের বডির সমস্ত সঞ্চয় কাজ এবং বিপাকীয় কাজগুলা যকৃতেই হয়ে থাকে। ঠিক আছে, এখানে একটু মাথায় রাখতে হবে। দেখো যকৃৎ আমাদের বডির সবচেয়ে বড় গ্রন্থি, দেহের ওজনে 3 থেকে 5% কন্ট্রিবিউট করে, যদি পারো পড়বা। ওকে, এবং দেখো দেহের হচ্ছে যত রকমের কাজ হয়, যত রকমের বিপাকীয় কার্যাবলী হয়, তাদের সবগুলাই মোটামুটি যকৃতে হয়। এই জন্য যকৃতকে আমরা কি বলি? মানব দেহের জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি। হুম, জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এখানে 5 শতাধিক কাজ হইতে পারে, জেনে রাখতে পারো। তো তোমাদের বইয়ে সঞ্চয় ভূমিকা এবং বিপাকীয় ভূমিকাকে আবার আলাদা আলাদা করে বলা আছে, আসলে আলাদা করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? দুইটা কাজ কিন্তু একসাথেই হয়। এবং এখানে দেখতে পারবা বিপাকীয় ভূমিকার মধ্যে কিন্তু আবার সঞ্চয়ের বেশ কিছু পয়েন্ট কিন্তু চলে আসে। তো আমরা হচ্ছে একসাথে একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা আসো, তো প্রথমে যদি আমি এখানে সঞ্চয় ভূমিকার মধ্যে আসি, সে কি করতে পারে? গ্লাইকোজেন জমা করতে পারে। আমি যে খাবার থেকে আমরা যে মেনলি স্টার্চটা খেয়ে থাকি, সেই স্টার্চটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইমের প্রভাবে ভেঙে কিসে কনভার্ট হবে? গ্লুকোজে। এই গ্লুকোজটা শোষণ শোষণ করার মাধ্যমে কোথায় চলে আসে? রক্তে চলে আসে, তাই না? এবং রক্ত থেকে সেটা হেপাটিক পোর্টাল সিস্টেমের মাধ্যমে, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে চলে আসে। রাইট? এটা তো খুব সিম্পল, কোয়াইট অবভিয়াস কথা। পরিপাক তন্ত্র থেকে যকৃতে আসার জন্য পথ দরকার, সেই পথের নাম কি? হেপাটিক পোর্টাল শিরা। এখন রক্তের ভেতরে গ্লুকোজ রাখাটা কিন্তু ঝামেলা। ওকে, কেন? কারণ তোমরা হয়তো ডায়াবেটিস রোগটার কথা শুনছো। তোমরা জানো রক্তের ভিতরে যদি গ্লুকোজের লেভেলটা 7.4 থেকে বেশি হয়ে যায়, হ্যাঁ, 7.4 মিলিগ্রাম পার ডেসিলিটার, এর থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু মানুষকে একটা অসুস্থ করে ফেলতে পারে, তাই না? যাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলি। তার মানে রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণটাকে কনস্ট্যান্ট রাখা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি যদি কখনো বেশি বেশি খাবার খেয়ে ফেলি, সেখান থেকে বেশি বেশি গ্লুকোজ হলে কি হবে? যতটুকু গ্লুকোজ ইউজ করা দরকার সেগুলো তো ইউজ হয়ে যাবে। অবশিষ্ট গ্লুকোজ গুলো পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তৈরি করবে কি বলতো? গ্লাইকোজেন। ঠিক আছে, তাহলে দেখো যেখানে বলা আছে, দেখো ক্ষুদ্রান্ত থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজটা যকৃতে আসে। এখান থেকে যতটুকু এক্সট্রা, বডি ইউজ করার পরে যতটুকু এক্সট্রা, সেই অতিরিক্ত গ্লুকোজটুকু গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃতের মধ্যে জমা থাকে। শব্দটা দেখো, জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকো মানে গ্লাইকোজেনকে বোঝাচ্ছে, তার মানে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি করা। ওকে, একটু মাথায় রাখতে হবে। এই প্রক্রিয়ায় কোন হরমোনটা কাজ করে?
ইনসুলিন হরমোন। হ্যাঁ, হরমোন নিয়ে আমরা আলাদা করে আবার তোমাদের লেকচার দেওয়ার চেষ্টা করব। ওকে। আচ্ছা, ইনসুলিন নামে একটা হরমোন আছে, তুমি অবশ্যই একটা কথা মাথায় রাখবা, গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন সবসময় হচ্ছে গ্লুকোজটাকে বাড়ানোর চেষ্টা করবে, এবং ইনসুলিন হরমোন সবসময় গ্লুকোজ লেভেলটাকে কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, একে অপরের বিপরীত কাজ করে। তাহলে এখানে যেহেতু আমি গ্লুকোজ কমায় গ্লাইকোজেন বানাই ফেলতেছি, তাহলে এখানে কে কাজ করবে বলো? নিশ্চয়ই ইনসুলিন কাজ করবে। আবার দেখো, সে সামান্য পরিমাণ রক্ত কিন্তু সঞ্চয় করতে পারে। সামান্য বলা উচিত না, সে প্রায় হচ্ছে 150 ঘন সেন্টিমিটার, মোটামুটি বলতে পারো 2 লিটারের মতো, তাই না? 1.5 থেকে 2 লিটারের মতো সে রক্তকে জমা করতে পারে। ওকে। এইভাবে মাথায় রাখতে হবে। এই জন্য তাকে আমি কি বলতে পারি বলতো? রক্তের ভান্ডার বলতে পারি, হ্যাঁ, ব্লাড রিজার্ভার বলতে পারি। আর কি আছে ব্লাড রিজার্ভার? প্লীহা। ঠিক আছে, তার মানে যকৃৎ এবং প্লীহাকে একসাথে আমরা ব্লাড রিজার্ভার বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তো এখান থেকে আর কিছু লাগবে না। সে বিভিন্ন ভিটামিনকেও জমা করতে পারে, স্পেশালি যারা হচ্ছে স্নেহে দ্রবণীয়, তাই তো? রাইট। যারা হচ্ছে পানিতে মিশতে পারে না, যেমন অ্যাডেক, ADE এরা যকৃতে অবশ্যই সঞ্চিত থাকে। পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে কে কে থাকবে বলতো? কোবালামিন মানে ভিটামিন B12, এবং ফোলিক অ্যাসিড মানে ভিটামিন B9, এগুলাই মেনলি দ্রবীভূত থাকে। আর অন্য কোনো পানিতে দ্রবণীয় ভিটামিন, যেমন ভিটামিন B1, তারপর ধরো B2, তারপর ধরো ভিটামিন C, এরা কিন্তু অত বেশি পরিমাণ পানিতে দ্রবীভূত থাকে না। ওকে। ভিটামিন B12 এবং ফোলিক অ্যাসিড এরা আবার হচ্ছে অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরিতে প্রয়োজন হয়। এবার এটা একটু জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য দরকার আছে। আচ্ছা, ঠিক আছে, এরপর চলে আসো ভাই পিত্ত রস সঞ্চয়। এটা কোথায় হবে বলো তো? পিত্ত থলিতে হবে, রাইট? এই যে দেখো, পিত্ত রসে তৈরি করে নিঃসৃত করবে এবং সেটা পিত্ত থলিতে জমা হবে। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। এবং একজন মানুষ প্রতিদিন 400 থেকে 800 ml পিত্ত রস তৈরি করে পিত্ত থলির ভিতরে জমা রাখে। সে সামান্য পরিমাণ চর্বি এবং অ্যামিনো অ্যাসিডকেও জমা রাখতে পারে, যদি এটা খুব এক্সটেন্সিভ কোনো কাজ না। জাস্ট একটু মাথায় রাখো। তারপর হচ্ছে সে বিভিন্ন মিনারেলকেও কিন্তু জমা রাখতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে লৌহ মানে আয়রন এবং পটাশিয়াম, এদেরকে সে জমা রাখতে পারে। সে লৌহটা কোত্থেকে পায় বলতো? আরবিসির ভাঙ্গন থেকে পায়। ঠিক আছে, লোহিত রক্তকণিকার ভাঙ্গন থেকে সেই জিনিসটাকে পাবে। আচ্ছা, এগুলো আমরা একটু পরে পড়তেছি। এছাড়াও সে কপার, জিঙ্ক, কোবাল্ট এসবকে জমা রাখতে পারে। নট সো ইম্পর্টেন্ট। এবার চলে আসো ভাই বিপাকীয় ভূমিকা। ঠিক আছে, বিপাকীয় ভূমিকা অর্থাৎ ভাঙা গড়ার যে কাজগুলা হয়, দেখো এখানে কি বলা আছে? যকৃৎ দেহের অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখে, তাই না? কোনো জিনিস বেশি হয়ে গেলে সেটাকে কমায় ফেলে, কোনো জিনিস কম হয়ে গেলে সেটাকে বাড়ায় ফেলে। ওকে, এটাকে ভেবে ব্যালেন্স করার চেষ্টা করে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমরা একটা একটা করে আসি। প্রথমে আসি হচ্ছে শর্করা বিপাকের মধ্যে তার কি কি ভূমিকা আছে। শর্করা বিপাক। তো গ্লাইকোজেনেসিস এর নামটা কিন্তু আমরা অলরেডি মেনশন করে আসি, তাই না? দেখছো গ্লাইকোজেনেসিস আমি কোথায় পড়ছিলাম? সঞ্চয় ভূমিকার মধ্যে। এটা কিন্তু বিপাকীয় ভূমিকার মধ্যেও লিখে দিছে। ওকে, একটু কথাটা মাথায় রাখো। এই যে এখানে সেই কথাগুলো আবার রিপিট করে লেখা, যে আমাদের রক্তের ভিতরে একটা গ্লুকোজের নির্দিষ্ট লিমিট আমাকে বজায় রাখতে হবে। প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম করে গ্লুকোজ আমাদের সেখানে বজায় রাখতে হবে। বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। বেশি হলে আমি কি করব? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন তৈরি করব, তাই না? রাইট। আর কম হলে কি করব? সেই জমা করা গ্লাইকোজেনকে আমি ভাঙা শুরু করব, যেটাকে আমরা গ্লাইকোজেনোলাইসিস বলি। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি বলতো? গ্লাইকোজেনোলাইসিস। একটু মাথায় রাখতে হবে বিষয়টা। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। সো এগুলো আলাদা করে আর পড়ার দরকার নাই। এবার চলে আসো ভাই, আমি যে বললাম গ্লুকোজ কমে গেলে আমি কি করব? জমা করা গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ নিয়ে আসবো, যেটাকে আমরা গ্লাইকোজেনোলাইসিস বলতেছি। তাই না? দেখো তো এই জিনিসটা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, এই দেখো গ্লাইকোজেনোলাইসিস, তাই না? দেখো যে গ্লুকোজের মাত্রা যদি কমে যায়, তাহলে আমরা সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে ভেঙে গ্লুকোজ নিয়ে আসবো। এখন এই প্রক্রিয়া হচ্ছে এপিনেফ্রিন এবং গ্লুকাগন হরমোনটাই মেইনলি কাজ করে। আমরা যেটা বলতেছিলাম, গ্লুকাগনের কাজই হচ্ছে রক্তের ভিতরে গ্লুকোজকে বাড়ানো। যদি এরকম হয় আমি জমা রাখা যে গ্লাইকোজেনটা ছিল সেটা হচ্ছে ভেঙে ভেঙে সবই গ্লুকোজ বানায় ফেললাম, বাট তাও রক্তের ভিতরে গ্লুকোজের ঘাটতি আছে, কমতি আছে। এখন আমি গ্লুকোজ কই পাবো ভাই? এখন তো আর গ্লাইকোজেন নাই। তখন হচ্ছে আমি কিছু নন কার্বোহাইড্রেট সোর্সের দিকে তাকাবো। হ্যাঁ, যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, হ্যাঁ, কোলেস্টেরল, এসবের দিকে তাকাবো। ওদেরকে ধরে ধরে বিভিন্ন প্রক্রিয়া আমি কি করবো বলতো? গ্লুকোনিওজেনেসিস মানে বিভিন্ন প্রক্রিয়া হচ্ছে আমি সেখানে গ্লুকোজ বানাই ফেলবো। সো এই পুরো প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। দেখো, জেনেসিস মানে তো তৈরি করা। কি তৈরি করবো? নিশ্চয়ই গ্লুকোজ তৈরি করবো। তাই গ্লুকো কোন সোর্স থেকে তৈরি করবো বলতো? একটা নতুন সোর্স থেকে আমি এখানে তৈরি করব। ঠিক আছে, নতুন সোর্স থেকে তৈরি করব। সো নতুন সোর্সকে আমরা ল্যাটিনে নিও বলি। ওকে, নিও বলি। এই জন্য এটার নাম কি হয়ে যাবে বলো?
গ্লুকোনিওজেনেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই প্রক্রিয়া অশর্করা বা নন কার্বোহাইড্রেট জাতীয় উপাদান যেমন বিভিন্ন ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, গ্লিসারল, তাদেরকে ধরে ধরে আমি গ্লুকোজ বানায় ফেলবো। এটা বানানো অবশ্যই সম্ভব। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মিললে কই হয় বলতো? এটা মিললে হয় যকৃতের সাইটোপ্লাজমে। ইম্পর্টেন্ট, মাথায় রাখো। আচ্ছা, ঠিক আছে, এরপর চলে আসো হচ্ছে এখানে। হ্যাঁ, এই এই প্রক্রিয়াটাকে কোন হরমোনটা নিয়ন্ত্রণ করে? এটা তো আমরা অলরেডি অনেকবার মেনশন করেই ফেলছি। দেখো, এই কথাগুলো আবার এখানে লেখাই আছে। যখন, হ্যাঁ, যাই তো, অ্যামিনো অ্যাসিড বা তুমি চিন্তা করো ল্যাকটিক অ্যাসিড, পাইরুভেক অ্যাসিড, গ্লিসারল, এদেরকে ধরে ধরে আমি গ্লুকোজ বানাবো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটা কিন্তু গ্লুকাগন হরমোনটাই কন্ট্রোল করবে। হুম, গ্লাইকোজেনোলাইসিস তো পড়লামই। এবার আসো ভাই, লাইপোজেনেসিস। লাইপো মানে তো লিপিডকে বোঝাচ্ছে, আর জেনেসিস মানে তৈরি করা। অর্থাৎ আমি লিপিড তৈরি করব, সোজা কথা। কেউ যদি অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খেয়ে থাকে, আমি গ্লাইকোজেন বানায় বানায় হচ্ছে কুল কিনায় করতে পারতেছি না। লিভারের কিন্তু গ্লাইকোজেন তৈরি করার একটা নির্দিষ্ট সীমা আছে। তো ওই সীমা যদি অতিক্রম আমি করে ফেলি, তারপরেও যদি দেখা যায় আমি সব গ্লুকোজকে গ্লাইকোজেন বানাইতে পারি নাই, তখন ওই এক্সট্রা গ্লুকোজকে আমি কি করি? ফ্যাট বানানো শুরু করি। বুঝতে পারছো? ওকে, ফ্যাট হিসেবে তাকে আমি হচ্ছে বিভিন্ন ফ্যাট টিস্যু বা অ্যাডিপোজ টিস্যুর মধ্যে জমা করি। সেই প্রক্রিয়ার নামই হচ্ছে লাইপোজেনেসিস। তাই না? তোমরা দেখো মাঝে বাঙালি বাঙালি মানুষ দেখছো না ভুঁড়িটা কিরকম হয়? সারা দেহ তার শুকনা, কিন্তু ভুঁড়িটা অনেক বেশি বড়। রাইট? সে কিন্তু মোটা সোটা মানে কি, পুরো বডি তার চিকনা চাকনা, কিন্তু ভুঁড়িটা বড় কেন? কারণ সেখানে হচ্ছে এই অ্যাডিপোজ কোষগুলো জমা হয়ে গেছে। সে হচ্ছে ধরো ডেইলি 3 বেলা 4 বার করে হচ্ছে কয়েক গামলা ভাত খায়। এই ভাতগুলো হচ্ছে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। তো যকৃৎ হচ্ছে গ্লাইকোজেন বানায় বানায় কুল করতে পারে না। যার ফলে অতিরিক্ত গ্লুকোজটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আকারে বডিতে বিভিন্ন ফ্যাট টিস্যুর মধ্যে জমা হয়ে যায়। ঠিক আছে, দেখো, গ্লুকোজের মাত্রা যখন অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, গ্লাইকোজেনের সঞ্চয় ক্ষমতাকে যখন সে অতিক্রম করে ফেলে, তখন সেটাকে আমরা কি বলতেছি? তখন সেই প্রক্রিয়ার নাম হয়ে যাবে লাইপোজেনেসিস। ওকে, যে অতিরিক্ত গ্লুকোজকে আমি কি করব? ট্রাইগ্লিসারাইড মানে এক ধরনের লিপিড আমি রূপান্তর করব। রাইট? আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমরা এগুলো একটু মাথায় রাখবো। দেখো, এটা কিন্তু হৃদরোগ এবং স্ট্রোকের একটা অন্যতম প্রধান রিস্ক ফ্যাক্টর। তোমরা যদি হচ্ছে এনআইসিভি তে আসো, মানে হৃদরোগ হাসপাতাল, এখানে দেখবে প্রচুর রোগী। আমাদের দেশে এই কিডনির সমস্যা, হ্যাঁ, এই হার্টের সমস্যা, এগুলো কিন্তু অনেক বেশি প্রকট। ওকে, সো আমাদের খাদ্য নির্বাচনে অবশ্যই অনেক বেশি কি হতে হবে? কশাস হইতে হবে। চলে আসো ভাই প্রোটিন বিপাক। প্রোটিন বিপাকের মধ্যে প্রথমে আমি পড়বো কি? ডিঅ্যামিনেশন। ওকে, ডিঅ্যামিনেশন কথাটার মানে কি দাঁড়ায়? আমি সবসময় তোমাদের বলি, তুমি ওয়ার্ড গুলোকে একটু ভেঙে ভেঙে এক্সপ্লেন করে করে পড়ো। ডি মানে হচ্ছে ভেঙে দেওয়া, তাই তো? ডি মানে সরিয়ে নেওয়া। কাকে আমি সরিয়ে নিব বলতো? অ্যামিন গ্রুপকে আমি সরিয়ে নিব। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়া আমি প্রোটিন বা অ্যামিন অ্যাসিড, তুমি চিন্তা করো অ্যামিন অ্যাসিড থেকে আমি অ্যামিন গ্রুপটাকে, NH2 গ্রুপটাকে সরাই নিব, সেটাই হয়ে যাবে ডিঅ্যামিনেশন, তাই তো? অ্যামিনো অ্যাসিড বা অন্য যে কোনো উপাদান, সেটা হতে পারে প্রোটিন বা অন্য কোনো পলিপেপটাইড, সেখান থেকে যদি আমি NH2 গ্রুপটাকে সরাই নিয়ে যাই, তাহলে সেই প্রক্রিয়ার নাম কি হয়ে যাবে? ডিঅ্যামিনেশন। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবা, ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডটা ভেঙে কিসে কনভার্ট হবে বলতো? কিটো অ্যাসিডে রূপান্তর হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে গ্লুটামেট। হ্যাঁ, গ্লুটামেট, গ্লুটামেটটা ভেঙে একটা কিটো অ্যাসিডে রূপান্তর হয়, যার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। আলফা কিটো গ্লুটারেট, আলফা কিটো গ্লুটারেট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো এখানে একটু কথাটা মাথায় রাখবা, যদিও বইয়ের ভিতরে একটা কথা লেখা আছে কি, যে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহ জমিয়ে রাখতে পারে না। মানে বিষয়টা কিরকম, আমার কিন্তু অ্যামিনো অ্যাসিড জমানোর একটা সক্ষমতা আছে, যদিও রেটটা কম, বাট একটা সক্ষমতা আছে। তার থেকে যদি বেশি পরিমাণ অ্যামিনো অ্যাসিড হয়ে যায়, তাহলে সেটাকে সে আর জমা করতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা? আমি তো যদি বেশি গ্লুকোজ বানাই ফেলি, তাহলে সেটাকে তো আমি লাইপোজেনেসিস প্রক্রিয়া লিপিড বানাই ফেলতে পারি, বাট এখানে সেই কাজটা হইতে পারে না। তো এই জন্য আমি কি করব বলতো? এই জন্য আমি এই এক্সট্রা অ্যামিনো অ্যাসিড থেকে NH2 কে আমি সরাই নিব। হ্যাঁ, অ্যামিন গ্রুপটাকে আমি সরাই নিব। বাকি কিটো অ্যাসিডকে আমি হচ্ছে বিভিন্ন অন্য অন্য ফাংশন আমি সেটাকে ইউজ করে ফেলবো। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি এখানে দুটা কথা বললাম। কিটো অ্যাসিড হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া ইউজ হয়ে যাবে, সেটা আমাদের দেখার কোনো বিষয় না। কিন্তু এই অ্যামিন যে মূলকটা আছে, NH2 মূলক, এটা কোথায় ইউজ হবে? এইটা মেনলি ইউজ হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যামোনিয়া তৈরির কাজে। এই অ্যামোনিয়া কিন্তু ইউরিয়া তৈরি করে পরবর্তীতে। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা। দেখো, এটা কিটো অ্যাসিড হচ্ছে ক্রেবস চক্রে চলে যায়, ওটা দেখার বিষয় না। কিন্তু অ্যামিন মূলকটা অ্যামোনিয়া তৈরি করে, এইটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই অ্যামোনিয়াটা কিভাবে হচ্ছে আমাদের ইউরিয়া তৈরি করবে? যকৃতের ভিতরে অর্নিথিন চক্রের মাধ্যমে সে এক মোল কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে সে ইউরিয়া তৈরি করে।
তাহলে অবশ্যই মাথায় রাখবা, ইউরিয়া তৈরি হবে যকৃতে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্রের মাধ্যমে, কিন্তু ইউরিয়াটা নিষ্কাশিত হবে মূত্রের মাধ্যমে, হ্যাঁ, বৃক্কের মাধ্যমে। তুমি চিন্তা করো, ঠিক আছে, তৈরি হয় যকৃতে, নিষ্কাশিত হয় বৃক্কে, এভাবে তুমি চিন্তা করো। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো যে এটা হচ্ছে বৃক্ক থেকে মূত্র রূপে দেহ থেকে নির্গত হয়। So, আমরা অনেকে হচ্ছে এই জিনিসটা ভুল করি, আমি তোমাদের আলাদা করে বললাম। এরপর চলে আসো ভাই প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। তো যকৃতের ভেতরে গামা গ্লোবিউলিন ছাড়া সব রকমের প্লাজমা প্রোটিনই তৈরি হয়। তো আমরা দেখছিলাম আমাদের রক্তের ভেতরে কয়েক রকমের প্লাজমা প্রোটিন থাকতে পারে, যার মধ্যে 4 রকমের প্লাজমা প্রোটিন মেইন ছিল: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। হ্যাঁ, এছাড়াও কিন্তু কিছু লিপোপ্রোটিন থাকে, ট্রান্সফেরিন থাকে, সেরোপ্লাজমিন, ফিটোপ্রোটিন, এগুলো থাকে, এবং কিছু রক্ততঞ্চন ফ্যাক্টরে থাকে। রাইট? তাই না? ওই যে তোমরা হচ্ছে এই রক্ত তঞ্চনের বিষয়টা কিন্তু পড়ছো, 13টা ফ্যাক্টর সেখানে আমরা পাচ্ছিলাম, তাই না? রাইট, রক্ত রসের ভিতরে দ্রবীভূত থাকে। তো এই সমস্ত জিনিসগুলাই কিন্তু যকৃতে তৈরি হবে, শুধুমাত্র গামা গ্লোবিউলিন বাদে। গামা গ্লোবিউলিন ছাড়া সবাই সবাই কিন্তু আসলে যকৃতে তৈরি হয়। এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেছে যে ভাই, গামা গ্লোবিউলিন কি দোষ করলো, তাই না? সবাই তৈরি হলো, কিন্তু গামা গ্লোবিউলিন কেন তৈরি হলো না? কারণ ভাই, গামা গ্লোবুলিন আসলে হচ্ছে একটা অ্যান্টিবডি। বুঝতে পারছো গামা গ্লোবুলিন কি? এটা আসলে একটা অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডি গুলো আসলে তৈরি হবে তোমার বি লিম্ফোসাইট থেকে, এবং বি লিম্ফোসাইট মেনলি তৈরি হবে বোন ম্যারো বা অস্থি মজ্জাতে। এজন্য গামা গ্লোবুলিন গুলো সেই অস্থি মজ্জা থেকেই তৈরি হয়, যকৃতে তৈরি হয় না। বুঝতে পারছো? বইয়ে যদিও এই চ্যাপ্টারে কথাগুলো লেখা নাই, আমি তোমাদের এক্সট্রা করে বললাম। এবার চলে আসো ভাই হরমোন সংশ্লেষ। মানে হরমোন কিভাবে তৈরি করা যায়? আমি তো বলছিলাম এটা বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুইটা হিসেবে কাজ করে। কেন অন্তঃক্ষরা হিসেবে কাজ করে? সে বিভিন্ন হরমোন তৈরি করে রক্তের মাধ্যমে বডির বিভিন্ন জায়গায় সেটাকে পরিবাহিত করে, হ্যাঁ, নালীর সাহায্য নেয় না। সে কোন হরমোনটাকে এরকম তৈরি করে? অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন, এই হরমোনটাকে সে নিষ্ক্রিয় অবস্থায় তৈরি করে। আমি আবারও বলতেছি, নামের শেষে ওজেন থাকা মানে নিষ্ক্রিয় অবস্থা। পিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, ট্রিপসিনোজেন, দেখছো? নামের শেষে ওজেন থাকা মানে কি? নিষ্ক্রিয় অবস্থা। এনজিওটেনসিনোজেন, ঠিক আছে, ওজেন আছে। এই এনজিওটেনসিনোজেন আসলে বৃক্ক থেকে একটা হরমোন নিঃসৃত হয়, রেনিন। সেই হরমোনের প্রভাবে সেটা সক্রিয় অ্যানজিওটেনসিনে কনভার্ট হবে। সেটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, রক্তচাপ কমে গেলে সেটাকে বৃদ্ধি করে। এটা আমরা হচ্ছে আবার আলোচনা করবো চ্যাপ্টার নাম্বার 4-এ। ঠিক আছে, কিভাবে সে রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, আপাতত একটু মাথায় রাখো। হুম। তাহলে অ্যানজিওটেনসিনোজেন তৈরি হবে যকৃতে, আর সক্রিয় হবে কোথায় বলতো? বৃক্কে। হ্যাঁ, বৃক্কের মাধ্যমে সক্রিয় হয়, এভাবে তুমি মাথায় রাখো। আমি জানি এখানে আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসতেছে যে ভাই, এই যে রেনিন, আমরা না পড়লাম ভাই রেনিন হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরণ হয়। রেনিন, যে প্রো রেনিন আকারে, আসলে ওইটা হচ্ছে রেনিন, না, RENNIN। আর এটা হচ্ছে রেনিন, RENIN। দুইটা কিন্তু ডিফারেন্ট। দুইটা এন দিয়ে যেটা, সেটা হচ্ছে একটা এনজাইম, পাকস্থলী থেকে ক্ষরণ হয়, আমরা যেটা গতদিন পড়ছিলাম। আর একটা এন দিয়ে যে রেনিন, এটা হচ্ছে একটা হরমোন, যেটা হচ্ছে বৃক্ক বা কিডনি থেকে ক্ষরণ হয়। ওকে, যেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মাথায় রাখি। আচ্ছা, এবার চলে এসো ভাই ফ্যাটের বিপাক। ফ্যাটের বিপাক আবার অত বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, ফ্যাটের শোষণটা আবার অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, ফ্যাটের বিপাক থেকে আসলে তেমন কিছু পড়ার নাই। দেখো যে চর্বিতে পরিণত হয়। দেখো আমি এখানে তাহলে রিডিং একটু পড়াই দিই। অন্ত্র থেকে শোষিত স্নেহ পদার্থগুলো যকৃতে গিয়ে সেটা চর্বিতে রূপান্তর হয়ে যায়, তাই না? ফ্যাটে রূপান্তর হয়ে যায়, এবং সেখানে কিছু জমা থাকতে পারে, তাই তো? চর্বি কিন্তু ফ্যাটি অ্যাসিড আকারে জমা থাকতে পারে, তাই তো? তারপর দেখো এটা হচ্ছে অক্সিডেশন হয়ে এটিপি তৈরি করতে পারে, ঠিক আছে। তারপর দেখো যে কোলেস্টেরল, ফসফোলিপিড, লিপোপ্রোটিন, এগুলো যকৃতে তৈরি হইতে পারে। তারপর দেখা হচ্ছে যকৃতে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের জারণ ঘটতে পারে। এটিপির সাথে সাথে কিছু কিটোন বডিজ বা কিটোন বর্গীয় বস্তু তৈরি হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে গ্লুকোনিওজেনেসিসের কথা আমরা বলতেছিলাম। শর্করা যখন মারাত্মক অভাব হবে, তখন আসলে এই ফ্যাটি অ্যাসিড অণুগুলো, কোলেস্টেরল অণুগুলো, গ্লিসারল অণুগুলো হচ্ছে বিভিন্ন পাথওয়ের মাধ্যমে গ্লুকোজে কনভার্ট হয়ে যাইতে পারে। এবার চলে আসো ভাই লোহিত রক্তকণিকার উৎপাদন এবং ভাঙন। দেখছো, দুইটা কি বিপরীতধর্মী কাজ না? তৈরি করা এবং ভাঙা। বিপরীতধর্মী কাজ কিভাবে হচ্ছে একটা অঙ্গে হয়? উত্তর হচ্ছে একই সাথে দুইটা কাজ হয় না। ভ্রূণাবস্থায় যতদিন পর্যন্ত আমাদের অস্থিমজ্জা সুগঠিত না হচ্ছে, ততদিন আলটিমেটলি লোহিত রক্তকণিকার উৎপাদনের কাজটা কে করে থাকে বলো? যকৃৎ এবং প্লীহা করে থাকে। আর যখনই একটা মানুষের অস্থিমজ্জা সুগঠিত হয়ে যায়, এটা কিন্তু জন্মেরও অনেক পরে হয়।
হ্যাঁ, অস্থিমজ্জা সুগঠিত হওয়ার কাজটা। যখনই বোন ম্যারো বা অস্থিমজ্জা সুগঠিত হয়ে যায়, তখনই আলটিমেটলি এই যকৃৎ এবং প্লীহা উল্টা কাজটা করা শুরু করে। তখন সে আর রক্তকণিকা তৈরি করে না, বরঞ্চ রক্তকণিকা ভাঙার কাজটা করে। বুঝতে পারছো আমার কথা? এই কথাগুলো এখানে লেখা আছে দেখো, ভ্রূণদেহে হচ্ছে লোহিত রক্তকণিকা যকৃৎ এবং প্লীহা তৈরি করে, পরবর্তীতে সে কাজটা অস্থিমজ্জার কাছে চলে যায়। যখনই অস্থিমজ্জা এই দায়িত্বটা নিয়ে যায়, তখন যকৃৎ কি করে বিপরীত ভূমিকা পালনে শুরু করে দেয়, মানে সে তখন হচ্ছে লোহিত রক্তকণিকা ভাঙার কাজটা করে। এটাকে আমরা এরাইথ্রোলাইসিস বলি। হ্যাঁ, এরাইথ্রোলাইসিস। তৈরি করার কাজটা হচ্ছে এরিথ্রোজেনেসিস এবং ভাঙার কাজটা হচ্ছে ইরাইথ্রোলাইসিস। এখন তুমি চিন্তা করে দেখো, হুম, চিন্তা করে দেখো যে লোহিত রক্তকণিকাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমি কি কি জিনিস এখানে পাবো, কি কি জিনিস আমি এখানে দেখতে পারবো। তোমরা হয়তো জানো লোহিত রক্তকণিকার আয়ু কত, 120 দিন বা 4 মাস। এরপর তার কি হয়ে যাবে বলতো, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত একটা মৃত্যু হবে, যেটাকে আমরা কি বলি, অ্যাপোপ্টোসিস। রাইট? তাহলে ঠিক আছে, এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা কোথায় হয় বলো? মেনলি যকৃৎ এবং প্লীহাতে হয়। ওকে, ইম্পর্টেন্ট কথা, যকৃৎ এবং প্লীহাতে হয়। ওকে, আচ্ছা, কেন হইতে পারে? কারণ এখানে কিছু ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ, আসলে এখানে যে কাফফার কোষ থাকে, সেই কাফফার কোষের ক্রিয়ায় আসলে এই কাজটা হয়। ঠিক আছে, এখানে অস্থিমজ্জা না পড়লে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, যে এখানে কি থাকে, কিছু কিছু ম্যাক্রোফেজ থাকে যাদেরকে আমরা কি বলতেছি, কাপ্পার কোষ। এই কাপ্পার কোষগুলো আসলে এই আরবিসি গুলোকে গ্রহণ করে তাকে ভাঙার কাজটা করে। ঠিক আছে, আচ্ছা দেখো, যে ভাঙতে ভাঙতে আমি সব উপাদানগুলোকে আলাদা করে ফেলবো এবং হিমোগ্লোবিনকে আমি আলাদা করব। এই হিমোগ্লোবিনটা কাপ্পার কোষ কি করে বলতো, ভেঙে হিম এবং গ্লোবিন এই দুইটা অংশে রূপান্তর করে। গ্লোবিন তো একটা প্রোটিন, এই প্রোটিন হচ্ছে তার নিজস্ব অ্যামিনো অ্যাসিডে ভেঙে যাবে, ভেঙে সেটা হচ্ছে অন্যান্য প্রোটিন তৈরির কাজে ইউজ হয়ে যাবে। আর যে বাকি অংশটা থাকে হিম, তাই না, এই হিমে আবার ভেঙে দুইটা অংশ তৈরি হয়, একটা হচ্ছে আয়রন বা লৌহ অংশ এবং আরেকটা হচ্ছে পোরফাইরিন অংশ। এই দেখছো লেখছে কি বলো, অণুর বাকি অংশ। আসলে এখানে অণুর বাকি অংশ বলতে পোরফাইরিন অংশকে বোঝানো হচ্ছে। এই পোরফাইরিন অংশ থেকে পরবর্তীতে তৈরি হবে বিলিভার্ডিন নামে একটা সবুজ কালারের পিগমেন্ট, এবং বিলিরুবিন নামে একটা হলুদ কালারের পিগমেন্ট। হ্যাঁ, হলদে মানে হলুদ কালারের পিগমেন্ট। বুঝতে পারছো? ইজি ক্লিয়ার? সো আমি যদি তোমাদের একটু নোট ডাউন করে দিই, আমার মনে হয় নোট ডাউন করলে তোমরা জিনিসটা সহজে বুঝতে পারবা। হ্যাঁ, সহজে বুঝতে পারবা। দেখো, তা আমাদের কি ছিল বলতো, লোহিত রক্তকণিকা আরবিসি। এই আরবিসি ভেঙে যাচ্ছে, ভেঙে ভেঙে কিসে কনভার্ট হলো বলতো, হিমোগ্লোবিনে কনভার্ট হলো, হিমোগ্লোবিনে কনভার্ট হলো। এখন এই হিমোগ্লোবিনটা আবার কিসে কনভার্ট হবে বলতো, হিম এবং গ্লোবিন, হিম এবং গ্লোবিনে রূপান্তর হয়। ওকে, হিম এবং গ্লোবিনে রূপান্তর হয়। এই গ্লোবিনটা হচ্ছে আবার আলাদা করে অ্যামিনো অ্যাসিডে ভাগ হয়ে যাবে, ভেঙে যাবে, ওইটা আমাদের দেখার বিষয় না, কারণ অ্যামিনো অ্যাসিড জমা করার কাজ যকৃতে করে থাকে, আমরা অলরেডি সব পড়ছি, তাই না? এটা ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে, অন্যান্য প্রোটিন তৈরির কাজে সেটা ইউজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। আর যে হিমটা আছে, এই হিমটা ভেঙে আবার দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে আয়রন এবং আরেকটা হচ্ছে পোরফাইরিন। পোরফাইরিন, হ্যাঁ, পোরফাইরিন। এখন সে হচ্ছে এই আয়রনটাকে তার মতো জমা রাখতে পারে। তার নিজের মধ্যে আয়রনটাকে জমা রাখতে পারে। কি আকারে বলতো, ফেরিটিন আকারে জমা রাখতে পারে। হ্যাঁ, ফেরিটিন, ফেরিটিন হিসেবে জমা রাখে। ওকে, মনে রাখবো, আয়রন পরিবাহিত হবে ট্রান্সফেরিন আকারে, কিন্তু জমা থাকবে ফেরিটিন আকারে। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এই ইনফরমেশন গুলো। হ্যাঁ, ফেরিটিন। আচ্ছা, বানানটা একটু দেখে নিও। ওকে, আর যে পোরফাইরিনের কথা আমি বলতেছিলাম, এই পোরফাইরিন ভেঙে প্রথমে তৈরি করবে হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিন সবুজ কালারের পিগমেন্ট। এই বিলিভার্ডিন ভেঙে তৈরি হবে বিলিরুবিন, তাই না? কারো বডিতে যদি এই বেশি বেশি বিলিরুবিন জমা হয়, তাকে আমরা কি বলি বলো, জন্ডিস বলি না? জন্ডিস বলি। তাহলে আমাদের আরবিসির অতিমাত্রায় ভাঙন কিন্তু জন্ডিসের একটা বড় রকমের লক্ষণ, তাই না? বডি কিন্তু হলদে হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? বিলিরুবিন জমা হওয়ার কারণে কিন্তু বডি হলুদ হয়ে যায়। এই যে দেখো, আয়রনটা হচ্ছে ফেরিটিন আকারে দেহে সঞ্চিত থাকে, অনেক বেশি ইম্পর্টেন্ট। সঞ্চয় করে আমার কি লাভ, আমি যখন আবার এরিথ্রোপয়েসিস করব, হ্যাঁ, এরিথ্রোজেনেসিস বা এরিথ্রোপয়েসিস তুমি বলো, সেই এরিথ্রোপয়েসিসের জন্য কিন্তু এই আয়রনটা আবার দরকার হবে। ঠিক আছে, যে অস্থি মজ্জা কোষে যখন আমি আবার এটা তৈরি করব, তখন আবার আমাদের এই এই আয়রনটা দরকার। ঠিক আছে, এরপর চলে আসো ভাই, পিত্ত উৎপাদন। আমরা অলরেডি পড়ছিলাম 400 থেকে 800 ml পিত্ত সে প্রতিনিয়ত তৈরি করে। কোথা থেকে তৈরি হয় বলো, যকৃৎ কোষ থেকে এটা তৈরি হবে। তৈরি হয়ে কোথায় জমা হয় বলো,
পিত্তথলিতে, নতুন করে পড়ার কিছু নেই। সে বিভিন্ন হরমোন কিন্তু তৈরি করতে পারে, যে এনজিওটেনসিনের কথা আমরা পড়ছিলাম, রাইট? সে বিভিন্ন হরমোন ভাঙার জন্য কিন্তু দায়ী, তাই না? বিশেষ করে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন, এগুলো সে খুব দ্রুত ভাঙতে পারে। যাই হোক, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা এখানে দেখো আরো বিভিন্ন হরমোন, ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন দেখতে পারো। সে বিভিন্ন টক্সিন বা বিষ জাতীয় পদার্থকে অপসারণ করতে পারে। তারপর সে তার মধ্যে বেশ কিছু তাপ উৎপাদী প্রক্রিয়া কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, যার ফলে আমাদের বডির যে কোর টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস সেটা বজায় থাকে, তাই তো? তাপমাত্রাটা স্থিতিশীল অবস্থায় থাকে, স্থিতিশীল মানে স্টেবল থাকে, যেটাকে আমরা কি বলি, হোমিওথার্ম অবস্থা। ঠিক আছে, এটা টেম্পারেচারটা কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? 98.6 আমরা হচ্ছে ফারেনহাইটে মাপলে বলি। এবং রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে, যেহেতু এখানে কি আছে বলো, যে কাফফার কোষগুলো আছে, হ্যাঁ, ফ্যাগোসাইট যেহেতু আছে, এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে আসলেই ধ্বংস করে ফেলতে পারে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে যে সিস্টেমিক সংবহনে মানে রক্তের ভেতরে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না। এবার চলে এসো ভাই, ওর যে ক্ষরণে যে রসটার কথা আমি বলতেছিলাম, তাই না, পিত্তরস, সেই পিত্তরসের কি কি ভূমিকা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি, কোথায় তৈরি হয়, কোথায় জমা থাকে, কি কাজ। দেখো, এটা কিন্তু অনেক বেশ ক্ষারীয় প্রকৃতির একটা তরল পদার্থ হয়, 8 থেকে 8.6 এটা পিএইচ হয়, ঠিক আছে? অনেক বেশ ক্ষারীয় হয়। এটা কেন ক্ষারীয় হয় বলতো? কারণ পাকস্থলী থেকে যে অম্লীয় খাবারটা আসে, সেই অম্লীয় খাবারকে তাকে প্রশমন করতে হয়। ওকে, এই জন্য সেটা কিন্তু বেশ ক্ষারীয় হয়। এই দেখো যে সিস্টিক নালীর মাধ্যমে সেটা হচ্ছে পিত্তথলিতে গিয়ে জমা থাকে, রাইট? এবং সেটা হচ্ছে পরবর্তীতে অভিন্ন পিত্তনালী গঠন করে অ্যাম্পুলার ব্যাটারে উন্মুক্ত হয়ে ডিওডেনামে পৌঁছায় যায়। খাবারের সাথে মিশে খাবারটাকে সে কি করে, সে হচ্ছে পিএইচটাকে ব্যালেন্স করার চেষ্টা করে, রাইট? আচ্ছা, 400 থেকে 800 ml এটা আমরা অলরেডি পড়ছি। এখানে দেখো উপাদানগুলো ঠিক একই মেথডে মনে রাখতে পারো। পিত্ত লবণের কথা আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ, গ্লাইকোকোলেট, টরোকোলেট। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কাজটা। ওকে, এখানে কাজটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হুম। তো পিত্তরসের কাজ কি দেখো, সে হচ্ছে চর্বি জাতীয় খাবার হচ্ছে এই অবদ্রবণ বা ইমালসিফিকেশন করবে। তারপর দেখো সে কি করে, যে লাইপেজকে সক্রিয় করে, বিভিন্ন লাইপোলাইটিক এনজাইমকে সক্রিয় করে, যার ফলে সে লিপিড জাতীয় খাবারের উপর কাজ করতে পারে। তারপর দেখো সে হচ্ছে মাইসিলি গঠন করে। হুম। মাইসিলি গঠন করে। এখন মাইসিলি জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা লিপিড শোষণের মধ্যে বিস্তারিত পড়বো। এটার মাধ্যমে সে খুব সহজেই আমাদের জলীয় পরিবেশে দ্রবীভূত হইতে পারে। সে সে হচ্ছে বিভিন্ন চর্বিত দ্রবণীয় ভিটামিন A, D, E, K এদের শোষণে সহায়তা করতে পারে, তাই না? তার মাধ্যমে বিভিন্ন ভারী ধাতু যেমন কপার, জিঙ্ক, পারদ এগুলা নিষ্কাশিত হইতে পারে। তারপর দেখো যে পিএইচ নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সে তো ক্ষারক জাতীয় পদার্থ, তাই না, বাইকার্বনেট তার মধ্যে থাকে, যার ফলে আমাদের ওই পাকস্থলী থেকে আসা অম্লীয় যে খাবারটা HCl, হ্যাঁ, সেটাকে প্রশমন করে পিএইচ কে সে নিয়ন্ত্রণ করতে পারে এবং খাবার পরিপাকে সহায়তা করতে পারে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের মিউসিন। হ্যাঁ, একটা মিউসিন কি করে বলতো, লুব্রিকেন্ট এবং বাফার হিসেবে কাজ করে, এবং সেটা কোলনে যে পেশর সঞ্চালনের কথা আমরা আজকের লেকচারের শুরুতে পড়ে আসছিলাম না, সে পেশর সঞ্চালনের প্রক্রিয়াটাকে সে কন্ট্রোল করে, যেটাকে আমরা কোলন পেরিস্টালসিস বলতেছি, তাই তো, কোলন পেরিস্টালসিস, যেটা মল নিষ্কাশনে আবার সহায়তা করে। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যকৃতের পার্টটাও শেষ হলো। এবার চলে আসো ভাই অগ্নাশয়ের ভেতরে বা প্যানক্রিয়াস। সো অগ্নাশয়টা দেখতে কিরকম হয়, আমাদের যে ক্ষুদ্রান্ত আমি বলতেছিলাম না, অনেকটা সি বা ইউ আকৃতির জিনিস, এরকম সির মতো দেখতে। এই সির মতো দেখতে যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গার ভিতরে অগ্নাশয়টা বসানো থাকে, বুঝতে পারছো? এই যে এখানে কিন্তু বলা আছে পাকস্থলীর নিচে, এবং সেটা হচ্ছে ডিওডেনামের কুণ্ডলীর ফাঁকে সেটা অবস্থান করে। দেখতে কি হয়, অনেকটা মরিচের মতো হয়। তোমরা কি শুকনা মরিচ দেখছো না? শুকনা মরিচটা দেখতে ঠিক যেরকম একটু আঁকা বাঁকা টাইপের হয়, একটু কুচকানো টাইপের হয়, জিনিসটা দেখতে অনেকটা সেরকম। ওকে। এবং তার লাস্টের মাথায় কি থাকে বলতো, প্লীহা যুক্ত থাকে। তাহলে সেটা হচ্ছে ডিওডোনাম থেকে শুরু হয়ে প্লীহা পর্যন্ত। এখানে হচ্ছে প্লীহা নামক আরেকটা অঙ্গ আছে, হ্যাঁ, যেটা আমাদের সিলেবাসে নাই বাট বডির ভেতরে আছে। হ্যাঁ, সিলেবাসে না থাকলে যে বডির ভেতরে নেই এমন তো কোনো কথা নাই, তাই না? সো মেডিকেল আসলে আবার তোমরা এটা পড়বা। তাহলে ডিওডোনাম থেকে শুরু হইলো, এই যে এটা হচ্ছে আমাদের সেই ডিওডোনাম, এবং শেষ হবে কোথায় বলতো, স্প্লিন বা প্লীহাতে। ওকে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার চলে আসো একটু গঠনগুলো আমরা একটু পড়ি। দেখো, এটা হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটারের মতো লম্বা, অত বেশি ইম্পর্টেন্ট না। এবং এটা কিন্তু একটা মিশ্র গ্রন্থি। যকৃৎ যেমন মিশ্র গ্রন্থি, এটাও কিন্তু ঠিক একই রকম ভাবে একটা মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়ের যে অংশটা ডিওডেনামের এই কুণ্ডলীর ভেতরে বসানো থাকে, সেই অংশটাকে আমরা কি বলতেছি বলতো? সেটাকে মিললে আমরা বলি হচ্ছে হেড বা মাথা। ঠিক আছে, এই যে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের সেই হেড, তাই না? এটা হচ্ছে হেড। এবং যে অংশটা হচ্ছে প্লীহার দিকে থাকে, একদম সুচালো সরু অংশটা, এটাকে আমরা কি বলি, লেজ।
মাথা এবং লেজের মাঝখানে অংশটাকে আমরা কি বলতেছি বলতো? দেহ বা কর্পাস। ওকে, এটা অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং এখানে দেখো অগ্ন্যাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট কিছু নালিকা বের হয়ে আসে। এখানে বিষয়টা যদি আমি একটু সুন্দর করে এক্সপ্লেন করি, আমাদের অগ্ন্যাশয়ের ভেতরে যা যা গঠন আছে তাকে আমি মেনলি লোবিউল আকারে ভাগ করতে পারি। ঠিক আছে? যে কোনো সফট টিস্যুর ভেতরে ভেতরের অভ্যন্তরীণ গঠনকে আমি কি বলতে পারি? লোবিউল বলতে পারি। যকৃতের ভেতরে লোবিউল পাওয়া যায়, ফুসফুসের ভিতরে লোবিউল পাওয়া যায়, তাই না? এই অগ্ন্যাশয়ের ভিতরে লোবিউল পাওয়া যায়, রাইট? যে কোনো নিরেট গঠন, তার ভেতরে কি পাবো? আমি লোবিউল পাবো। ঠিক আছে? এই লোবিউলের মধ্যে আমি দুই রকমের স্ট্রাকচার পাবো, দুই রকমের কাঠামো পাবো। একটা হচ্ছে অ্যাসিনাস বা অ্যাসিনি বলতে পারি বহু বচনে, এবং একটা হচ্ছে লিভার, কি বলে এটাকে, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বুঝতে পারছো? এই অ্যাসিনাস থেকে আলটিমেটলি এনজাইম ক্ষরণ হয়, এবং আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে হরমোন ক্ষরণ হয়। বুঝতে পারছো? একটু মাথায় রাখো। তাহলে অ্যাসিনাসটা হচ্ছে বহিঃক্ষরা অংশ, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স হচ্ছে অন্তঃক্ষরা অংশ। বহিঃক্ষরা অংশে কি থাকবে বলো? নালী থাকবে। তাহলে আমাদের ওই ছোট ছোট অ্যাসিনাস গুলো থেকে ছোট ছোট নালী বের হয়ে আসবে, তাই না? এখানে অগ্ন্যাশয় গ্রন্থি বলতে সেই অ্যাসিনাসকে বোঝানো হচ্ছে। সেখান থেকে ছোট্ট ছোট্ট নালিকা, মানে অগ্ন্যাশয় নালিকা বের হয়ে আসে। এই অগ্ন্যাশয় নালিকাগুলো মিলিত হয়ে তৈরি করে কি বলো? অগ্ন্যাশয় নালী। এই যে মাঝখান দিয়ে যে মোটা আমি নালীটা দেখতে পারতেছি না, এই মোটা নালীটাই হচ্ছে সেই অগ্ন্যাশয় নালী। হ্যাঁ, এই পুরো মোটা নালীটাই হচ্ছে সেই অগ্ন্যাশয় নালী। বুঝতে পারছো? এটাকে আমরা উইসাং নালীও বলতে পারি, বিজ্ঞানী নাম অনুযায়ী এটাকে উইসাং নালীও বলা যাইতে পারে। এটা কোথায় উন্মুক্ত হয় বলতো? যে অ্যাম্পুলা অফ ব্যাটারে উন্মুক্ত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো, অ্যাম্পুলার ব্যাটার কই পাওয়া যায়? ডিওডেনামে পাওয়া যায়, তাই তো? ডিওডেনামের এই অ্যাম্পুলার ব্যাটার দিয়ে আর কি উন্মুক্ত হয় বলো তো? ওই যে আমাদের অভিন্ন পিত্ত নালীটা, রাইট? তাহলে অ্যাম্পুলার ব্যাটারে দুইটা জিনিস উন্মুক্ত হচ্ছে। একটা হইলো আমাদের সেই আহ, অভিন্ন পিত্তনালী, এবং আরেকটা হচ্ছে আমাদের এই অগ্ন্যাশয় নালী। বুঝছো? ইজ ইট ক্লিয়ার? আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আসো ভাই, এবার আসো হচ্ছে এটাকে কেন আমি একটা মিশ্র গ্রন্থি বলছি, তাই না? আমরা কিন্তু মোটামুটি ব্যাখ্যা অলরেডি করে ফেলছি। বহিঃক্ষার অংশ যেখান থেকে এনজাইম বের হবে, তাই না, সেটাকে আমরা কি বলতেছি? যে অ্যাসিনি। বহু বচনে অ্যাসিনি এবং এক বচনে অ্যাসিনাস বলতেছি। দেখো কি লেখা, অগ্ন্যাশয়ে অসংখ্য লোবিউল থাকবে, আমরা দেখছি এই লোবিউলের মধ্যে আমাদের কি থাকবে? অ্যাসিনাস গুলো থাকবে, তাই না? রাইট। এবং লোবিউলের মাঝখানে আমি কি পাবো? একটা কেন্দ্রীয় লুমেন পাবো, ক্ষুদ্র একটা নালী পাবো, এবং এই নালীর নালীকে ঘিরে বৃত্তাকারে বেশ কিছু কোষ সজ্জিত থাকবে। হ্যাঁ, এবং এই কোষগুলো মিলে কিন্তু আলটিমেটলি সেই অ্যাসিনাস গুলো গঠন করতেছে। এখান থেকে আমাদের সেই অগ্ন্যাশয় রসটা নিঃসৃত হবে, যেখান থেকে বিভিন্ন ওই প্রোটিন পরিপাককারী, আমিষ পরিপাককারী, হ্যাঁ, স্নেহ পরিপাককারী এনজাইম গুলো আমি দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এই লুমেন গুলোকে আমরা অগ্ন্যাশয় নালিকার সাথে তুলনা করতে পারি। এবং এই নালিকাগুলো, হ্যাঁ, এই অগ্ন্যাশয় নালিকাগুলো আলটিমেটলি মিলিত হয়ে তৈরি করবে কি? প্রধান অগ্ন্যাশয় নালী। যে প্রধান অগ্ন্যাশয় নালীকে আমি কি বলতে পারি বলতো? উইরসাং নালী বলতে পারি। ভেরি 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 ইম্পর্টেন্ট, তাই না? এটা একটু তোমাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে। ওকে, দেখো এখানে হচ্ছে পরবর্তীতে আবার ব্যাখ্যা দিল, এটা আমাদের অত বেশি দরকার নেই। এই দেখো, লোবিয়াল বা অ্যাসিনাস গুলো হচ্ছে এই যে নালীযুক্ত গ্রন্থি বা সনাল গ্রন্থি। হ্যাঁ, ঠিক আছে, এইগুলা হচ্ছে এই জন্য এটাকে আমরা বহিঃক্ষরা গ্রন্থি বলি। অনেক এক্সপ্লেন আমরা এসব করছি, তাই না? আচ্ছা, এবার চলে আসো ভাই অন্তঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ যেটা হচ্ছে নালী ছাড়াই পরিবাহিত হবে রক্তের মাধ্যমে, তাই না? দেখো যে লোবেল গুলার ফাঁকে ফাঁকে আমাদের কি থাকে বলতো? বিভিন্ন বহুভুজাকার কোষগুলা গুচ্ছাকারে থাকে, এটা দ্বীপপুঞ্জ যেরকম থাকে না, ছড়ানো ছিটানো অবস্থায়, সেরকম, যাকে আমরা কি বলতেছি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বা বাংলায় বললে হবে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানীর নাম, তিনি হচ্ছে এই কোষের আইলেটস গুলোকে আবিষ্কার করছেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো যে কোষগুলো কি হয়? নালীবিহীন হয়, এবং এখান থেকে হরমোন নিঃসরিত হবে, যেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। চার ধরনের কোষ এখানে পাওয়া যায়। কি কি কোষ দেখো? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ, বা যেটাকে আমি গামা কোষও কিন্তু বলতে পারি। হ্যাঁ, আগের বইয়ে গামা কোষ লেখা ছিল। সবচেয়ে বেশি কোনটা পাওয়া যাবে বলতো? 50 থেকে 70%, মানে অর্ধেকেরও বেশি পাওয়া যায় বিটা কোষ, তাই তো? তারপর হচ্ছে আলফা কোষ 20%, তারপর ডেল্টা, লাস্টে হচ্ছে পিপি। পার্সেন্টেজ মনে না রাখলেও চলবে। কোনটা বেশি মনে রাখতে হবে? কোষগুলা থেকে কোন কোন হরমোন ক্ষরণ হয়। দেখো, আলফা কোষ থেকে ক্ষরণ হবে হচ্ছে গ্লুকাগন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি অলরেডি এক্সপ্লেন করছিলাম। গ্লুকাগন রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটাকে বাড়ায়, গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়, ওই 90 হইতে হেল্প করে, রাইট? আচ্ছা, দেখো এই যে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বৃদ্ধি করে। আর
বিটা কোষ থেকে কি ক্ষরণ হয় বলো? ইনসুলিন। এটাও কিন্তু আমি বলে ফেলছিলাম, ইনসুলিন কি করে রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণটাকে কমায়, তাই না? রাইট। আমি যদি আরেকবার বলি, আমাদের কত হওয়া দরকার ছিল, যে 90, তাই তো? প্রতি 100 ml 90 মিলিগ্রাম করে থাকা লাগবে, রাইট? সো 90 থেকে যদি কমে যায়, তখন হচ্ছে ইনসুলিন কাজ করে। আর হ্যাঁ, সরি, যখন 90 থেকে কমে যাবে, তখন সেখানে হচ্ছে গ্লুকাগনটা কাজ করে। গ্লুকাগনটা কাজ করে সেটাকে বারে বারে 90-তে নিতে হেল্প করে। আর যখন 90 থেকে বেড়ে যাবে, তখন ইনসুলিন কাজ করে, ইনসুলিন সেটাকে কমায় কমায় 90-তে আনতে হেল্প করে। তার মানে দুইটা হরমোন কখনোই একসাথে কাজ করে না। ঠিক আছে, কমে গেলে বাড়ানোর কাজ করে গ্লুকাগন, বেড়ে গেলে কমানোর কাজ করে ইনসুলিন। ওকে। ডেল্টা কোষ থেকে কি ক্ষরণ হয় বলতো? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন, যেটা হচ্ছে আলফা এবং বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। এবং পিপি কোষ থেকে বা গামা কোষ থেকে কি ক্ষরণ হবে দেখো তো? পিপি, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা সে ক্ষরণ করে, তাই না? রাইট। এবং এটা কি করে? অগ্ন্যাশয় রস নিয়ন্ত্রণ, অগ্ন্যাশয় রসের ক্ষরণকে সে নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে, এটা একটু তুমি মাথায় রাখো। ওকে। আচ্ছা, উপাদানগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ, পরিপাকের ভূমিকা আমরা হচ্ছে এখানে অলরেডি এই জিনিসগুলো এনজাইমের কারসাজি আমরা অলরেডি দেখছি, সো এটা আমাদের আলাদা করে পড়ার কিছু নাই। পরিপাক ছাড়াও এর আর কি কি কাজ আছে একটু দেখার চেষ্টা করি। সে অম্লক্ষারের সমতা রক্ষা করে। ঠিক আছে, আমরা দেখছি এটার পিএইচ কত হয় বলতো? মোটামুটি 8 থেকে 8.6। হ্যাঁ, 8 থেকে 8.6 এর মতো হয়। 8 থেকে 8.6। আরে দেখো, তাহলে আমি এখান থেকে দেখাই দিই না, দেখো তো, এটা মনে হয় লেখা আছে। হ্যাঁ, সরি, 8.8 থেকে 8.3 এটার মতো এটার পিএইচ হয়। ঠিক আছে, যাই হোক, মানে একটা ক্ষারীয় পিএইচ হয়, রাইট? এই ক্ষারীয় পিএইচটা কি করে, যে আমাদের ডিওডেনামের ভেতরে পাকস্থলী থেকে যে অম্লীয় খাবারটা আসে, সে অম্লীয় খাবারকে সে প্রশমন করতে সহায়তা করে। ঠিক আছে, এই জন্য সে অম্লক্ষারের সমতাটা রক্ষা করতে পারে। এই যে এখানে বলা আছে যে ডিওডেনামে যে পাকস্থলী থেকে আসা তীব্র আম্লিক খাবার, সেই আম্লিক খাবারকে সে নিরপেক্ষ বানাইতে হেল্প করে, হ্যাঁ, প্রশমিত করতে হেল্প করে। আর কি কি দেখো, পানি সাম্য সে রক্ষা করে এবং দেহের তাপও সে নিয়ন্ত্রণ করতে পারে। নট দ্যাট সো ইম্পর্টেন্ট। এনজাইমের হরমোনের ভূমিকাটা বেশি ইম্পর্টেন্ট এবং এনজাইম কি কি আসে সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের আজকের লেকচারে গুরুত্বপূর্ণ পড়াগুলো কিন্তু শেষ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আজকের লেকচারটা বেশ বড় হচ্ছে। তো এখন আমরা আসবো হচ্ছে কোথায়? গ্যাস্ট্রিক গ্রন্থিতে, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রিক জুসটা যেসব গ্রন্থি থেকে রিলিজ হয়। আমি কিন্তু অলরেডি তোমাদের বলে ফেলছিলাম, আমাদের যে যে শেপেশাম আমি যে বলছিলাম না পাকস্থলীর ভেতরে মিতে কি থাকে বলো? মিউকোসা। সেই মিউকোসার ভিতরে আমরা কিছু কোষের সমাহার পাবো, বুঝছো? কিছু কোষের আমরা সমাহার পাবো, যেটাকে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রিক পিট। ওকে, গ্যাস্ট্রিক পিট যাকে আমি বলে থাকি। দেখো এখানে বলা আছে যে মিউকোসা নিয়ে তৈরি হয়। এই মিউকোসার ভিতরে কি পাওয়া যাবে? স্তম্ভাকার এপিথেলিয়াম পাওয়া যাবে। এবং সেই স্তম্ভাকার এপিথেলিয়ামের ভেতরে ভেতরে এরকম কিছু কোষের পুঞ্জ পাওয়া যায়, ক্লাস্টার পাওয়া যায়, যাকে আমি কি বলি? গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটের ভিতরে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। আরো বেশ কিছু এখানে কোষ পাওয়া যায়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। ওকে, ঠিক আছে। এবং এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে মোটামুটি 5-6 রকমের কোষ থাকে। এবং এই কোষগুলো থেকে বিভিন্ন রস জাতীয় পদার্থ ক্ষরণ হয়, যাদেরকে একসাথে আমরা কি বলতেছি? গ্যাস্ট্রিক জুস। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 2 লিটার করে গ্যাস্ট্রিক জুস নিঃসরণ হয়, জাস্ট একটু মাথায় রাখবা। আচ্ছা, কোন কোন কোষ এখানে পাওয়া যায় এটাও পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার এখানে ছবি টবি দেখার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে এই কোষগুলোর নাম পড়ো। প্রথম হচ্ছে অক্সেন্টিক কোষ, যেটাকে আমি প্যারাইটাল কোষ বলতে পারি। এই প্যারাইটাল কোষগুলো থেকে মেনলি ক্ষরিত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ওকে, বা ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল আমি বলতে পারি, যেটা ভিটামিন বি 12 শোষণকে সহায়তা করে। ভিটামিন বি 12 বা ওই যে কোবালামিন আমি বলতেছিলাম না, সেই কোবালামিন শোষণে সে সহায়তা করবে। মিউকাস কোষ থেকে তো অবশ্যই আমাদের মিউকাস ক্ষরণ হবে, তাই না? মিউসিন যুক্ত যে পিচ্ছিল পদার্থ, রাইট, এটা তো আমরা অলরেডি জানি। আর্জেন্টাফিন কোষ থেকে হচ্ছে সেরোটোনিন নামে একটা পদার্থ ক্ষরণ হবে। হ্যাঁ, সেরোটোনিন পদার্থগুলো কি করে বলতো? আমাদের পেরিস্টালসিসকে অনেক বেশি কন্ট্রোল করে। হ্যাঁ, রাইট, ওই যে পেশল সঞ্চালনের যে প্রক্রিয়া, খাবারটা যে বায়ুপথের দিকে চলে যায়, তাই না? অ্যানাল ওয়ার্ড মুভমেন্ট, যেটাকে আমি পেরিস্টালসিস বলতেছিলাম, এটাকে সে মেনটেন করবে। জাইমোজেনিক কোষ, যেটাকে আমি চিফ কোষ বা পেপটিক কোষও বলতে পারি, সেখান থেকে মেনলি পেপসিনোজেনটা ক্ষরণ হয় নিষ্ক্রিয় অবস্থায়। এবং এখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেসটাও ক্ষরণ হবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে কোথা থেকে কি ক্ষরণ হয়। গ্যাস্ট্রিন হচ্ছে একটা কোষ যেখান থেকে গ্যাস্ট্রিন হরমোনটা ক্ষরণ হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিন কিন্তু একটা হরমোন, নট এনজাইম। ওকে, একে আমি আর কি নামে ডাকতে পারি বলতো? জি কোষ বা জি সেল নামে কিন্তু ডাকতে পারি, যেহেতু গ্যাস্ট্রিন জি দিয়ে শুরু, তাই এটাকে আমরা জি কোষও বলতে বলতে পারি।
এই গ্যাস্ট্রিনটা কি করে বলতো, আমাদের হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থিকে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে উদ্দীপ্ত করবে। এন্টেরোক্রোমাফিন কোষ সেটা হচ্ছে হিস্টামিন ক্ষরণ এবং সংরক্ষণ করে, ঠিক আছে, আমাদের বডির অ্যালার্জিক রেসপন্সের জন্য এই হিস্টামিনটা কিন্তু রেসপন্সিবল। হ্যাঁ, এগুলোকে আমি কিভাবে আমি সহজে মনে রাখতে পারি, যে ওমেগা জেড দিয়ে আমি খুব সহজে এটাকে মনে রাখতে পারি। ওতে হচ্ছে অক্সিনটিক সেল, এম এ হচ্ছে আমাদের মিউকাস সেল, ই তে হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল, হ্যাঁ, জি তে হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রিন সেল, এবং এতে হচ্ছে আর্জেন্টাফিন সেল, হ্যাঁ, আর জেড তে হচ্ছে জাইমোজেনিক সেল। ওমেগা জেড দিয়ে খুব সহজে মনে রাখা যায়। আচ্ছা, এবার চলে আসো ভাই, গ্যাস্ট্রিক জুসে কি কি উপাদান, অত বেশি দরকার নেই, পড়তে পারো। ঠিক আছে। এই যে হ্যাঁ ঠিক আছে, আর কিছু দরকার নেই, গ্যাস্ট্রিক জুসের কাজে আসো। হুম, কাজের মধ্যে দেখো এখানে কি থাকে বলতো, HCl, যেটা হচ্ছে খাবারের অনেক বেশি অম্লীয় পরিবেশ তৈরি করে। 1.2 থেকে 2.8, দেখছো, মানে তিনেরও কম, এত বেশি অম্লীয়। নর্মালি আমাদের খাবারের ভিতরে যে জৈব অ্যাসিড গুলা থাকে তারা কিন্তু পিএইচ এর মানটা কত বেশি কমাইতে পারে না, হ্যাঁ, 6.9, 6.8, 6.75 এরকম থাকে। বাট আমাদের পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডটা আছে সেটা কিন্তু অনেক বেশি করসিভ, অনেক বেশি তীব্র, তাই না? রাইট। আচ্ছা, এই তীব্রতা কিন্তু অবশ্যই পাকস্থলী থেকে বের হওয়ার সাথে সাথে কি করতে হবে, প্রশমিত করতে হবে। সে প্রশমিত করার কাজ কে কে করে বলো, আমাদের ওই যে পিত্তরস এবং অগ্ন্যাশয় রস, এরা কিন্তু প্রশমিত করার কাজটা করে থাকে, তাই না? আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে আমাদের HCl এর সাথে মিশে সেটা কি করে বলতো, পেপসিনের সাথে HCl মিশে সেটা প্রোটিনকে এবং ওই যে প্রোটিয়াজ এবং পেপটোনে রূপান্তর করে। আচ্ছা, পাকস্থলীর প্রাচীরকে হচ্ছে সুরক্ষা দিবে গ্যাস্ট্রিক জুস, এই যে মিউকাস যেহেতু ক্ষরণ হচ্ছে, কিছু বিষাক্ত পদার্থকে সে হচ্ছে দেহ থেকে বহিষ্কৃত করে, এবং সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যেটা হচ্ছে ভিটামিন B12 শোষণে সহায়তা করে, যেটা রক্তকণিকা তৈরির কাজে কিন্তু ইম্পর্টেন্ট। সো কাজগুলো অবশ্যই তোমাকে পড়ে রাখতে হবে। ওকে, এবার সবাই আন্ত্রিক গ্রন্থি, যেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে। ওকে, এখানে দেখো যে এখানে দেখো কি লেখা আছে, অন্ত্রপ্রাচীর যে মিউকাসের স্তর আছে, হ্যাঁ, গ্যাস্ট্রিক গ্রন্থি বলো, আন্ত্রিক গ্রন্থি বলো, এরা সবাই কিন্তু মিউকাসের স্তরেই থাকে। হ্যাঁ, কতগুলো এককোষী গ্রন্থি থাকে, এরাই হচ্ছে সেই আন্ত্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রসকে আমি কি বলতে পারি, আন্ত্রিক রস বা সাক্কাস ইন্টেরিকাস। হ্যাঁ, সাক্কাস মানে ফ্লুইড বা জুস, আর ইন্টেরিকাস মানে আমাদের ওই ইন্টেস্টাইনকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এন্টেরো শব্দটা কিন্তু এই এন্টেরিকাস থেকে আসছে, তুমি বলতে পারো এরকম ভাবে। এটা হচ্ছে ক্ষার জাতীয় রস, এবং এটা পিএইচ এর মান ধরো 7.5 থেকে 8.5, এটা ক্ষারীয় রসই হয়। এবং এখানে হচ্ছে বেশ কিছু কোষ পাওয়া যায়, এই কোষগুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। প্রথমে দেখো ব্রাশ কোষ, যেটা হচ্ছে শোষণের কাজটা মিললি করে থাকে। তারপর হচ্ছে আমাদের গবলেট কোষ, যেখান থেকে মিউকাস ক্ষরণ হয়। ব্রুনারের গ্রন্থি, এখান থেকেও মেনলি মিউকাস ক্ষরণ হবে, হ্যাঁ, এটা ক্ষারীয় প্রকৃতির হয়। লিভার ক্রোনার গ্রন্থি, এখান থেকে বিভিন্ন আমাদের ইন্টেস্টিনাল এনজাইম ক্ষরণ হয়। প্যানেত কোষ থেকে অ্যান্টি ম্যাক্রোবিয়াল পেপটাইড এবং প্রোটিন ক্ষরণ হবে, এবং আর্জেন্টাফিন কোষ, সেটা হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির মতোই সেরোটোনিন ক্ষরণ এবং সঞ্চয় করবে। ওকে, এটা একটু মাথায় রাখবা। উপাদানগুলো আবার অত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট একটা কথা মাথায় রাখবা, সক্রিয় হিসেবে আমি কাকে পাচ্ছি বলতো, এন্টারোকাইনেজ, তাই না, যেটা হচ্ছে ট্রিপসিনোজেনকে সক্রিয় করে। রাইট, কিছু এনজাইম তো আমি অলরেডি জানি কোন কোন এনজাইম পাওয়া যায়। এখানে হচ্ছে আন্ত্রিক রসের কি কি কাজ আছে একটু খেয়াল করে দেখো, যে এটা যে মিউকাস, এটা কি করে বলতো, প্রাচীরকে এনজাইমের ক্রিয়া থেকে, বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়া থেকে রক্ষা করবে। পাকস্থলীতে যেমন মিউকাসের ভূমিকা আছে, এখানে ঠিক একই রকম ভাবে মিউকাসের ভূমিকা থাকে। তবে এই মিউকাসের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে পাতলা হইতে থাকে, এজন্য খাবারটাকে খুব দ্রুতই আমাদের প্রশমিত করে ফেলতে হয়। তারপর দেখো সক্রিয় এন্টারোকাইনেজ কি করে, ট্রিপসিনোজেন এবং হ্যাঁ সরি, ওটা বাদ দাও, ট্রিপসিনোজেনকে সে সক্রিয় ট্রিপসিনে রূপান্তর করে, তাই না? এবং হচ্ছে সুক্রেজ ল্যাকটেজ এনজাইম গুলো থাকে, আমরা এসবের কাজ করছি। তারপর হচ্ছে পেপটাইডেজ এনজাইম গুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে, তাই না? এইগুলা কিন্তু আমরা পড়ছি, এনজাইমের কাজগুলো কিন্তু আমরা পড়ছি, এই জন্য ভালো করে আর এখান থেকে বললাম না। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত পড়ে ফেললাম। হ্যাঁ, বাকি টপিক আবার আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। ততদিন তোমরা সবাই ভালো থাকো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবা। সবাইকে আসসালামু আলাইকুম।